আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস গণিত। আজকে আমরা পড়বো অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ। আমি তোমাদের শিহাব ভাই আছি তোমাদের সাথে। আহ আসলে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি এখন। তো এক চলক বিশিষ্ট সমীকরণ পড়ার সময় শুরুতে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে চলক কি জিনিস, মানে কোন একটা সমীকরণের চলকের ভূমিকাটা কি। ঠিক আছে, তোমার মনে করো যে চলক কি। চলক মিন্স এমন একটা জিনিস যেটা যেটা হচ্ছে বিভিন্ন রকম নাম্বার ইনপুট নিতে পারে, সে বিভিন্ন রকম নাম্বার নিয়ে কাজ করতে পারে। যেমন চলকের কোনো ফিক্সড কোনো ভ্যালু নাই। চলক একটা আমরা এই জন্য ইংলিশে কি বলি, ভ্যারিয়েবল, যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ভ্যারি করে। তোমার মনে করো যে আমরা চলককে নর্মাল এক্স ওয়াই জেড এগুলাতে এক্সপ্রেস করি, এক্স ওয়াই জেড এগুলাতে এক্সপ্রেস করি। তবে আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 5 এর যে ডিসকাশন সেটা হচ্ছে তোমার এক চলক বিশিষ্ট সাধারণ সমীকরণগুলো নিয়ে, যেখানে হচ্ছে তোমার একঘাত বিশিষ্ট এক চলক এবং দ্বিঘাত বিশিষ্ট এক চলক। আচ্ছা, এক চলক মানে কি, আমরা আগে এক চলকে আসি। এক চলক মানে যেখানে হচ্ছে তোমার একটা মাত্র চলক থাকবে সেটাকে একটা চলক বলে, এক চলক বলে। ঠিক আছে, যেমন মনে করো যে সমীকরণটাতে আমার একটা মাত্র চলক মানে একটা মাত্র অজানা রাশি আছে, সেটাকে হচ্ছে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলবো। আর এক ঘাত বিশিষ্ট সমীকরণ মানে কি, এক ঘাত বিশিষ্ট সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে এক্স এর বা অজানা রাশির সর্বোচ্চ ঘাত এক। এক ঘাত বিশিষ্ট সমীকরণে অজানা রাশির এক ঘাত, এক ঘাত বিশিষ্ট সমীকরণে কি, অজানা রাশির সর্বোচ্চ ঘাত, অজানা রাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, সেটাকে একঘাত বিশিষ্ট সমীকরণ বলে। ঠিক আছে, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ কি, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে যেখানে অজানা রাশির সর্বোচ্চ ঘাত 2, সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। এবার দেখো আমরা যে একটা একঘাত বিশিষ্ট সমীকরণের উদাহরণ দেখি। যেমন মনে করো আমি তোমাকে বললাম যে 2x + 5 ইজ ইকুয়ালস টু 9। এইখানে এর মানে হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য 2x + 5 এর ভ্যালু 9 এর সমান হবে, এটাই হচ্ছে আমরা সমীকরণ মিন করে। এখানে দেখো, এখানে তোমার একটা চলক এক্স, তাহলে এটাকে আমরা এক চলক বলবো। এবং এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এটাকে আমরা এক ঘাত বিশিষ্ট সমীকরণ বলবো। ঠিক আছে, এবার মনে করো যে যদি কোনো সমীকরণে এক্স এর পাওয়ার 2 হয়, সর্বোচ্চ পাওয়ার 2 হয়, আমরা এরকম একটা সমীকরণ দেখি। তোমার মনে করো যে x² + x - 9 = 0, এই সমীকরণটা। এই সমীকরণটা তোমার দেখো, এই সমীকরণে কি এক্স এর একটা, এখানে দুইটা এক্স আছে, একটা x² একটা এক্স। দেখো তাও কিন্তু এটা এক চলক বিশিষ্ট হবে, কারণ এখানে এক রকমের চলক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র এক্স রকমের চলক। ঠিক আছে, তো এইখানে এই এক্স রকমের চলকের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটাকে হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো তোমার এটা গেল হচ্ছে আমাদের একঘাত দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট। একঘাত দ্বিঘাত সমীকরণ বাদে কি আর কোনো সমীকরণ হতে পারে না? এর উত্তর হচ্ছে ভাই হতে পারে। তো আমরা 5.1 ডিল করব একঘাত এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে, অ্যান্ড 5.2 ডিল করব এক দ্বিঘাত এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো এর বাইরে যে সমীকরণগুলো হইতে পারে সেখানে তো তোমার মনে করো যে বিভিন্ন রকম সমীকরণ হইতে পারে, মানে অনেকগুলো ঘাত থাকতে পারে। তো আমরা এন ঘাত বিশিষ্ট একটা সমীকরণ যদি চিন্তা করি, এন ঘাত বিশিষ্ট সমীকরণগুলো কিরকম হয়, যেমন এন ঘাত বিশিষ্ট সমীকরণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি হবে, এ- মানে এন ঘাত বিশিষ্ট আমরা আদর্শ সমীকরণ চিন্তা করি। ঠিক আছে, তোমার মনে করো এক্স এর সর্বোচ্চ পাওয়ার x⁴n হইলো, এরপরে এক্স এর পাওয়ার আস্তে আস্তে তোমার কমতে থাকবে, x⁴n - 1, x⁴n - 2, x⁴n - 3, এরকম ভাবে কমতে কমতে তোমার এক্স এর পাওয়ার এক সময় অন হবে, এবং আরেকটা তোমার ধ্রুবক পদ থাকবে, আরেকটা তোমার ধ্রুবক পদ থাকবে, এটা ইকুয়াল টু 0। তো এরকম যদি কোনো সমীকরণ থাকে সেই সমীকরণকে আমরা কি বলতে পারি, সেই সমীকরণকে ভাই আমরা হচ্ছে এন ঘাত বিশিষ্ট এক চলক এন ঘাত বিশিষ্ট সমীকরণ বলতে পারি। তো আমরা চাইলে এই সমীকরণের সামনে এক একটা আমরা সহগ ইউজ করতে পারবো চাইলে। তোমার মনে করো যে এখানে এই x⁴n এর সহগ an, x⁴n - 1 এর সহগ an - 1, x⁴n - 2 এর সহগ an - 2। আমরা এরকম মনে করো অনেক সময় সহগ ইউজ করতে পারি। সো এটা মনে করো a1। ঠিক আছে, সো এই যে এরকম টাইপের সমীকরণটাকে বলা হয় এন ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন এন ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমার বেশ কিছু টার্ম আছে, সরি এন ঘাত এক চলক বিশিষ্ট এন ঘাত সমীকরণে বেশ কিছু টার্ম আছে, ওই টার্মগুলোর একসাথে আমরা এখন পরিচয় হব। তো আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে যে আহ, মাত্রা কত, কোন একটা সমীকরণের মাত্রা কত, কোন একটা এন ঘাত বিশিষ্ট সমীকরণের মাত্রা হচ্ছে এই চলকের সর্বোচ্চ ঘাতকেই ওই সমীকরণের মাত্রা বলে, চলকের সর্বোচ্চ ঘাত। তো উপরের সমীকরণটাতে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এন, তাহলে এইখানে এই সমীকরণের মাত্রা হবে এন। মাত্রা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত।
এটাকে মাত্রা বলে, ঠিক আছে। এরপরে তোমার 2 নাম্বার প্রশ্ন যেটা আসে সেটা আসে হচ্ছে মুখ্য সহক। মুখ্য সহক, মুখ্য সহক জিনিসটা কি? মুখ্য সহক ভাই জিনিসটা হচ্ছে যে যে চলকে, মানে যে চলকে সর্বোচ্চ ঘাত আছে ওই ঘাতের সহগ। তো চলকে, মানে যে চলকে সর্বোচ্চ ঘাত আছে ওই চলকের সহগ, তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগকে, চলকের সহগকে, সহগ মানে চলকের সাথে যেটা থাকবে, চলকের সাথে যে থাকবে, ঠিক আছে, ওটাকে সহগ বলে। সহগকে মুখ্য সহগ বলে, মুখ্য সহগ বলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। 3 নম্বরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ কোনটা ভাই? মুখ্য পদটা হচ্ছে যে যে পদে আমাদের সর্বোচ্চ ঘাত আছে ওই পদটা হচ্ছে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদই হচ্ছে আমাদের মুখ্য পদ, ঠিক আছে। আর 4 নম্বরে একটা জিনিস আছে সেটা হচ্ছে ধ্রুবক পদ বা ধ্রুব পদ। ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ হচ্ছে যে পদের সাথে কোনো চলক নেই, যে পদের সাথে কোনো চলক নেই তাকে ধ্রুবক পদ বলে। তাহলে যে পদের সাথে কোনো চলক নেই, কোনো চলক নেই সেটাকে ধ্রুবক পদ বলে, ঠিক আছে। কোনো চলক নেই সেটাকে ধ্রুবক পদ বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার উপরের এই যে আমরা এই 1 নম্বর সমীকরণ লিখলাম, এই সমীকরণের ক্ষেত্রে আমরা মুখ্য পদ কোনটাকে বলতে পারি এই সমীকরণে খেয়াল করো। সরি, এই এই সমীকরণের মাত্রা কত হবে? তো মাত্রা মানে হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত, এবং চলক হচ্ছে এক্স। এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত এন, তাহলে এই ক্ষেত্রে মাত্রা হবে এন, ঠিক আছে। আবার মুখ্য সহগ মানে কি? মুখ্য সহগ মানে যে চলকের সর্বোচ্চ ঘাত আছে তার সহগ। এইখানে সর্বোচ্চ ঘাত আছে এক্স টু দি পাওয়ার এন এ, এবং এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এ এন। তো এখানে মুখ্য সহগ হবে এ এন। এবার মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে যে যে পদে সর্বোচ্চ ঘাত আছে ওই পুরোটুকুই মুখ্য পদ। এখানে দেখো এ এন এক্স টু দি পাওয়ার এন, প্রথম পদে সর্বোচ্চ ঘাত আছে, তাহলে এটা হবে আমাদের মুখ্য পদ, ঠিক আছে। তাহলে এটা হবে এ এন এক্স টু দি পাওয়ার এন, এটা হবে আমাদের মুখ্য পদ। আর ধ্রুবক পদ হচ্ছে যে পদে কোনো চলক নেই। একদম সবার শেষে দেখো সি, এই সি একা একা আছে, এইখানে কোনো কিন্তু চলক নেই, এখানে এক্স এর পাওয়ার কিন্তু 0। চলকে, সরি এখানে হ্যাঁ, এই যে ধ্রুবক পদের চলকের ঘাত কিন্তু 0, তাহলে সেটাকে চলক বলে। এখানে চলক হচ্ছে সি, সরি ধ্রুবক হচ্ছে সি। বুঝতে পারছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই সমীকরণ বা চলক রিলেটেড। এরপর খেয়াল করো আমাদের একটা এমসিকিউ পদ আছে, এমসিকিউ কোশ্চেন আছে। এখানে কি বলছে যে এক্স চলকের জন্য 4x³ মাইনাস 5x মাইনাস 2 প্লাস এ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ধ্রুবক পদ কত? তাহলে দেখো আমি একটু আগে ধ্রুবক পদের ডেফিনেশনে বললাম যে যে পদে, ধ্রুবক পদের ডেফিনেশনে আমি কি বলছি যে যে পদে আমার হচ্ছে কি আছে, মানে যে পদে আমার কোনো চলক নেই তাকে ধ্রুবক পদ বলে। তাহলে দেখো আমার 4x³ এখানে চলক আছে, তাহলে এটা তোমার ধ্রুবক পদ না। 5x এখানে চলক আছে, এটা তোমার ধ্রুবক পদ না। কিন্তু দেখো -2 এখানে কিন্তু কোনো চলক এক্স নাই, তার মানে এটা একটা ধ্রুবক পদ। আবার এ, এখানে কিন্তু কোনো এক্স নাই, তার মানে এটাও একটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ একটা যে থাকবে এটার কোনো মানে নেই, একের বেশিও থাকতে পারে। তাহলে এখানে আমার এ আর -2 এই দুইটা হচ্ছে আমার কি, ধ্রুবক পদ। সো আমাদের অপশন ঘ হবে রাইট অ্যান্সার। তো এইখান থেকে যদি আমাদের মানে সেম কোশ্চেন বলতো যে এই সমীকরণের মাত্রা কত, এই সমীকরণের মাত্রা দেখো চলকের সর্বোচ্চ ঘাত 3, x³ পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কত 3, তাহলে মাত্রা হবে 3। আবার যদি মুখ্য সহগ বলতো, মুখ্য সহগ দেখো x³ এর সহগ হচ্ছে 4, তাহলে মুখ্য সহগ হবে 4, এবং মুখ্য পদটা হবে 4x³, ঠিক আছে। মুখ্য পদ ইকুয়াল টু হবে 4x³। আমাদের এইগুলো বের করতে বলতে পারতো, বুঝতে পারছি। তো এই ছিল মোটামুটি আমাদের চলক রিলেটেড। এরপরে দেখো সমীকরণ এবং অভেদ, সমীকরণ এবং অভেদ আসবে। তো সমীকরণ জিনিসটা কি? সমীকরণ এবং অভেদের ভিতরে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা এখন দেখবো। দেখো আমরা বাম পাশে সমীকরণ লিখি, সমীকরণ, এবং ডান পাশে আমরা অভেদ লিখি, ঠিক আছে। ডান পাশে অভেদ। তাহলে মনে করো যে যে কোনো আমি আমি যদি তোমার জাস্ট মনে করো যে হচ্ছে এই একটা বাম চলক এবং কিছু ধ্রুবক পদের মধ্যকার সম্পর্ক লিখে সমান চিহ্ন দিয়ে ডান পাশে যদি কিছু লিখি, তাহলে এটাই তোমার সমীকরণ হয়ে যাবে। যেরকম মনে করো আমি তোমাকে লিখলাম তো x-5 ইজ ইকুয়াল টু 0। এখানে কি এক্স এবং একটা তোমার চলক -5 এর মধ্যেকার, সরি এক্স একটা চলক এবং -5 একটা ধ্রুবক পদ, এর মধ্যে আমি একটা সম্পর্ক করলাম। সম্পর্ক করলে ইকুয়াল টু, সম্পর্ক করে ইকুয়াল টু 0 দিয়ে লিখলাম। বা তোমরা মনে করো তুমি 2x প্লাস 9 ইজ ইকুয়াল টু 10, তুমি এরকম ভাবে লিখতে পারো, এটাও একটা সমীকরণ হবে। যেমন আবার মনে করো যে এখানে তো এটা তো এক চলক বিশিষ্ট সমীকরণ, তুমি এরকম ভাবে লিখতে পারো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100। এটা তোমার একটা সমীকরণ হবে। সমীকরণ মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য, এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমার এই যে
স্টেটমেন্টটা সত্যি হবে। যেরকম দেখো, আমার এখানে এক্স এর মান যদি 1 আর ওয়াই এর মান যদি 99 হয়, 1 আর 99 প্লাস করলে কিন্তু আমরা 100 পাবো। সো এই জিনিসটাই সমীকরণ মিন করে যে চলক চলক কিছু মান গ্রহণ করবে, ওই মানগুলোর জন্য ওই স্টেটমেন্টটা বা ওই লাইন ওই ইয়ারটা সমীকরণটা সত্যি হবে আর কি। সো এদেরকে আমরা নর্মালি সমীকরণ বলি, ঠিক আছে। আবার তুমি চাইলে সমীকরণটা এরকম ভাবে লিখতে পারো। তুমি মনে করো যে এই পাশে আমার আছে x-5 আর এই পাশে আছে মনে করো 2x+9। তো আমি একদম সিম্পল সিম্পল ফর্ম দিয়ে হচ্ছে আমি তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে। তো তুমি চাইলে সমীকরণটা এটাও একটা সমীকরণ হবে। তো আমরা এরকম ভাবে যাই লিখি না কেন, মন গড়া জিনিস এই সবই সমীকরণ হবে। এবার অভেদ আর সমীকরণের ভিতরে একটা তফাৎ আছে। সমীকরণ শুধুমাত্র এক্স এর নির্দিষ্ট কয়েকটি মানের জন্য সত্য হয়। যেমন মনে করো যে প্রথম যেটা এখানে শুধু x=5 এর জন্য সত্য। তুমি যদি x=6 বসাও, এই স্টেটমেন্টটা কিন্তু সত্যি হবে না। কারণ 6 থেকে 5 মাইনাস করলে কিন্তু জিরো হয় না, অন হয়, জিরো হয় না। তো আমার কিন্তু এটা এক্স এর একটা মানের জন্য সত্য, ঠিক আছে। সিমিলারলি এরপরে তুমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু কত বসাবে, এক্স ইকুয়াল টু তুমি যদি হাফ বসাও, তাহলে কিন্তু কেবলমাত্র আমাদের এই 2 নাম্বার স্টেটমেন্টে ট্রু হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণের ক্ষেত্রে এক্স এর ফিক্সড কয়েকটা ভ্যালুর জন্য আমার ওই স্টেটমেন্টটা ট্রু হয়। ওকে। বাট অভেদটা হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্যই তোমার ওই স্টেটমেন্টটা ট্রু হবে। অভেদ যে এক্স এর যে কোনো মানের জন্যই ওই স্টেটমেন্টটা ট্রু হবে বা ওই বাক্যটা সত্যি হবে, ঠিক আছে। তাহলে অভেদ হচ্ছে এক্স এর সকল মানের জন্য, এক্স এর সকল বা সকল বাস্তব মানের জন্যই, এক্স এর সকল বাস্তব মানের জন্যই ওই স্টেটমেন্টটা ট্রু হবে, স্টেটমেন্ট ট্রু হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। অভেদের উদাহরণ হচ্ছে যে সকল বীজগাণিতিক সূত্রই, সকল বীজগাণিতিক সূত্র আমরা পড়ছি না a+b² সকল বীজগাণিতিক সূত্রই অভেদ, ঠিক আছে। সকল বীজগাণিতিক সূত্রই অভেদ। এবং অভেদের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, যে সকল অভেদী সমীকরণ কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ না। আমি আবার কি বললাম, সকল অভেদী সমীকরণ, সকল অভেদী সমীকরণ কিন্তু সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়, ঠিক আছে। তাহলে খেয়াল করো সমীকরণ, তাহলে খেয়াল করো আমি একটা এক্সাম্পল দিই। তোমরা মনে করো যে আমি এই কি ফর্মুলা জানি বলো তো, x+y² ইজ ইকুয়ালস টু x² প্লাস 2xy প্লাস y², ওকে। এটা আমরা জানি। তাহলে এখানে দেখো, তুমি কিছু একটা এই সমান চিহ্ন বা একটা ইকুয়েশন সাইনের ডান পাশে এবং বাম পাশে তুমি কিছু কিছু লিখছো, তার মানে এটা সমীকরণ। তুমি যদি এই সমান চিহ্নের ডান পাশে বাম পাশে চলক দিয়ে কিছু একটা লেখো, তাহলে সেটা সমীকরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তার মানে অভেদ হচ্ছে আমার এক প্রকার সমীকরণ। কিন্তু অভেদ হওয়ার জন্য যে শর্তটা মানা লাগবে, যে এক্স এর সকল বাস্তব মানের জন্যই ওই স্টেটমেন্টটা ট্রু হওয়া লাগবে। এক্স এর সকল বাস্তব মান, এক্স তুমি যে মানই বসাও না কেন, এক্স না মানে চলকের আসলে, বুঝতে পারছো, আমি এখানে এক্স না চলকের আসলে, ঠিক আছে। চলকের সকল বাস্তব মানের জন্য আমাদেরকে ওই স্টেটমেন্টটা ট্রু হওয়া লাগবে। কিন্তু সমীকরণ কিন্তু চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্যি হয়। তাহলে দেখো, আমি যদি এই সমীকরণটাতে বাম পক্ষে আমি একটু শুদ্ধি পরীক্ষা করি, বাম পক্ষে তোমার মনে করো যে ওয়ান বসাইলাম, এক্স এর মান ওয়ান বসাইলাম, ওয়াই এর মান ওয়ান বসাইলাম, তাহলে কি হবে ব্যাপারটা, 1+1² তো এর ভ্যালু কিন্তু 4 হয়। তাহলে ডান পক্ষেও আমরা এক্স এর মান ওয়ান বসাই, ডান পক্ষেও এক্স এর মান ওয়ান বসাই এবং ওয়াই এর মান ওয়ান বসাই, তাহলে কি হবে 1² প্লাস 2 × 1 × 1 প্লাস 1², ওকে। তাহলে এটা হচ্ছে এখানেও কিন্তু 4 হবে। শুধু ওয়ান না, তুমি 2 বসাও, 2 3 বসাও, যাই বসাও না কেন, মূলদ অমূলদ থেকে শুরু করে যে সংখ্যায় বসাও না কেন, তার জন্য আমার কি এই ইয়েগুলো স্টেটমেন্ট গুলো ট্রু হবে, ঠিক আছে। তাহলে এরকম টাইপের সমীকরণগুলোকে আমরা, এরকম টাইপের সমীকরণগুলোকে আমরা অভেদ বলতে পারি। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সমীকরণ এবং অভেদ, ওকে। তো এই হচ্ছে, এবার আমরা কিছু এমসিকিউ দেখি। দেখো এখানে আমাদের বলছি নিচের কোনটি অভেদ। তো আমরা একটু আগে শিখে আসলাম যে তোমার সকল বীজগাণিতিক সূত্রগুলোই কি অভেদ, সকল বীজগাণিতিক সূত্রগুলোই অভেদ। তো খেয়াল করো এইখানে আমরা কি জানি যে a+b² প্লাস a−b² সমান 2 × a² + b² হয়। তার মানে এটা তোমার আমাদের বীজগাণিতিক সূত্র ফলো করে নাই। আবার a+b² - a−b² সমান 4ab হয়, এটা তোমার বীজগাণিতিক সূত্র ফলো করে নাই। তো আমরা একটু দেখি ক নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে কি x+2² প্লাস x−2², তো এর ইকুয়াল টু আমরা জানি 2 × a² + b², 2 × a² + b², আমরা এটা ফর্মুলা জানি। তাহলে এখানে দেখো 2 × x² + 4, তাহলে এটা হবে 2x² + 8, ওকে। তো আমাদের কিন্তু এটা একটা বীজগাণিতিক সূত্র ফলো করছে, সুতরাং আমাদের অ্যান্সারটা হবে অপশন ক। ক নাম্বারটা হচ্ছে একটা কি অভেদ, হ্যাঁ বুঝতে পারছি। তো ঘ নাম্বারটাও দেখবে যে হয় নাই, ঘ নাম্বারটা হবে হচ্ছে 2 × a² + b², তো এটা করলে হবে হচ্ছে 2x² + 32, আমাদের অপশনে দেওয়া আছে 16।
সেটা রাইট অ্যান্সার না, বুঝতে পারছি? সো বেসিক ডিফারেন্স হচ্ছে, বেসিক কথা হচ্ছে যে কোনো সমীকরণে যে কোনো বীজগাণিতিক সূত্র হচ্ছে এক একটা অভেদ, হ্যাঁ বুঝতে পারছি? তো এরপর দেখো যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য। তা আমি কিন্তু বলছি যে কোনো অভেদ চলকের যে কোনো বাস্তব মানের জন্য সত্য। তো বাস্তব সংখ্যা তো অসংখ্য আছে, তুমি গুণে শেষ করতে পারবে না। সো অভেদ চলকের অসংখ্য মানের জন্য সত্য, ঠিক আছে? তো এখানে আমাদের অপশন ঘটা হবে রাইট অ্যান্সার। এরপর দেখো অভেদের ক্ষেত্রে কি বলছে, সকল বীজগাণিতীয় সূত্রই অভেদ, এটা সত্যি। সকল অভেদের সমীকরণ, এটা সত্যি। কিন্তু সকল সমীকরণ কিন্তু অভেদ না, কারণ অভেদ হওয়ার শর্ত হচ্ছে চলকের অসংখ্য মানের জন্য সত্য হওয়া লাগবে, কিন্তু সমীকরণ কিন্তু চলকের অসংখ্য মানের জন্য সত্যি হয় না, শুধুমাত্র ফিক্সড কয়েকটা ভ্যালুর জন্য সত্য হয়। তাই সকল সমীকরণ অভেদ হবে না। আমাদের রাইট অ্যান্সার হবে অপশন 1 এবং 2, অপশন ক, বুঝতে পারছি? এরপরে দেখেন যে বলছে যে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, এটি একটি অভেদ। আচ্ছা দেখো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। হ্যাঁ, এটা আমার একটা বীজগাণিতিক সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু ফলো করে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্যাটিসফাই করে। সুতরাং এটা একটা অভেদ। আমরা জানি সকল অভেদই সমীকরণ, তার মানে এটা একটা সমীকরণ। আর অভেদগুলো এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হয়, তার মানে এটাও সত্যি। সো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন ঘ, 1, 2 এবং 3, বুঝতে পারছি? এরপরে দেখো, এরপরে আমাদের এখানে একটা সমীকরণ সমাধান করতে বলছে। তো আমরা এই সমীকরণটা সমাধান চাইলে করতে পারি। দেখো আমরা এই সমীকরণটা কিভাবে সমাধান করব। সমীকরণ সমাধানের বিভিন্ন উপায় আছে। এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা একেবারে সহজ একেবারে এক কথা মনে রাখবা, আমার চলক যতগুলা হবে সমীকরণ ততগুলা লাগবে সমাধান করার জন্য। আমাদের যদি এখানে দুইটা চলক থাকতো এক্স এবং অয়, তাহলে আমাদের মিনিমাম দুইটা সমীকরণ লাগতো ওই এক্স এবং অয় এর মান বের করার জন্য, বুঝতে পারছি? সো এখানে যেহেতু একটা চলক, এর জন্য আমাদের একটা সমীকরণ লাগবে। যদি আমাদের তিনটা চলক চলে আসতো এক্স ওয়াই জেড, তাহলে আমাদের মিনিমাম তিনটা সমীকরণ লাগতো ওই এক্স ওয়াই জেড এর মান বের করার জন্য, বুঝতে পারছি? তো এই জিনিসটাই। তো এবার দেখো এখান থেকে আমাদের সমাধান সেট বের করতে বলছে। তো সমাধান সেট যেহেতু বের করতে বলছে, তার মানে আমরা এখান থেকে একটা সমাধানই পাবো। কারণ হচ্ছে তোমার কি এটা এক চলক বিশিষ্ট, মানে এক ঘাত বিশিষ্ট। ওকে, আমরা এগুলো ডিসকাস করবো আর কি, যে ঘাতের সাথে মূলের সম্পর্ক আছে। তো দেখো এখানে হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 2 - 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা যদি এর লসাগু করি, লসাগু করলে কি হবে, এক্স মাইনাস টু, নিচে হবে এক্স মাইনাস ওয়ান। সো নিচে এক্স মাইনাস ওয়ান হইলো, তো আমরা লসাগু করলে এখানে 2x - 2 - 1 এটা আসবে। তো আমাদের দেখো নিচে লবে অলওয়েজ মনে রাখবে, হর যদি কখনো জিরো হয়, মানে হরে যদি কখনো সেম সেম ইয়াটা থাকে, তুমি এটা কাটাকাটি করে দিতে পারবা, বোথ সাইড থেকে উভয় পক্ষ থেকে তুমি কাটাকাটি করে দিতে পারবা। মানে আমি তোমাকে বেসিক একটা জিনিস দিয়ে বুঝাই। মনে করো সিচুয়েশন অন, কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হইলো, সিচুয়েশন ওয়ান। এই সিচুয়েশন অনে মনে করো সাপোজ তোমার উপরে আসলো এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে আসলো 2x + 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। খেয়াল করো, তুমি তাহলে উভয় পক্ষ থেকে এক্স মাইনাস ওয়ান কাটাকাটি করে দিতে পারবা। কারণ দেখো তুমি যদি এক্স মাইনাস ওয়ান উভয় পক্ষকে গুণ করো, কারণ এক্স মাইনাস ওয়ানকে তুমি কিন্তু জিরো লিখতে পারবা না। তুমি এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে জিরো কিন্তু লিখতে পারবে না, কারণ এক্স মাইনাস ওয়ান জিরো হতে পারবে না, যেহেতু এটা কি হরে আছে। এই জন্য তোমার হরে যদি কখনো সেম জিনিস থাকে, সেটাকে তুমি চাইলে কাটাকাটি করে দিতে পারবা, তোমার এই রাখার কোনো দরকার নেই। কিন্তু যদি কখনো সিচুয়েশন 2 এরকম হয় যে লবে আমাদের সেম জিনিস আছে, সিচুয়েশন 2 মনে করো আমাদের এক্স মাইনাস ওয়ানটা আমাদের লবে আছে, আর এখানে এক্স মাইনাস ওয়ানটা আমাদের লবে আছে। তো তোমার দেখে খুব ইচ্ছা করবে এক্স মাইনাস ওয়ান লবে যেহেতু আছে তাহলে কাটাকাটি করে দিই, কিন্তু ভাই এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ তুমি দেখো, তুমি যদি এক্স মাইনাস ওয়ানের ভ্যালু কিন্তু জিরো হতে পারে, এক্স মাইনাস ওয়ানের ভ্যালু যদি জিরো হয় তাহলে বাম পক্ষ জিরো হবে, ডান পক্ষ জিরো হবে, তার মানে এটা কিন্তু সত্যি x = 1 এর জন্য সমীকরণটা কিন্তু সিদ্ধ হচ্ছে। তো আমাদের কিন্তু এখানে আমাদের লবে যদি কখনো সেম জিনিস থাকে, তখন কিন্তু আমরা এটাকে কাটাকাটি করে জিরো করতে পারবো না, এটা আমাদের আর আর গুণ করে কমন নেওয়া লাগবে। তো আমি যদি এখানে আর আর গুণ করি, x - 1 × 2x + 1 ইজ ইকুয়ালস টু x × x - 1। ওকে, এবার আমরা যে কোনো এক পাশকে দুইটা রাশিকে সেম পাশে নিয়ে আসি। সেম পাশে যদি নিয়ে আসি, 2x + 1 মাইনাস x × x - 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তুমি x - 1 যদি কমন নাও, x - 1 কমন নিলে 2x + 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবো হয় x - 1 = 0 অথবা x + 1 = 0। ঠিক আছে, হয় x - 1 = 0 অথবা x + 1 ইজ ইকুয়াল টু 0। তো তুমি এখান থেকে x এর দুইটা মান পাবা, বুঝতে পারছি? তো দেখো এখানে কিন্তু তাহলে আমি যে জিনিস মেসেজটা তোমাদের দিতে যাচ্ছি, যদি হরে সেম ইয়া থাকে, হরে যদি সেম দুই পাশে ডান পাশে বাম পাশে হরে যদি সেম ভ্যালু থাকে, সেটাকে আমরা কাটাকাটি করে দিতে পারবো না, যদি চলক হয় আর কি। আর যদি লবে চলক, সরি, হরে থাকলে কাটাকাটি করে দিতে পারবো, লবে থাকলে কিন্তু আমরা কাটাকাটি করে দিতে পারবো না। তো এখানে দেখো হরে যেহেতু x - 1 আছে, এখানে হরেও x - 1 আছে, আমরা দুই পক্ষ থেকে x - 1 কাটাকাটি করে দিতে পারি চাইলে, খুব ইজিলি, বুঝতে পারছি? তাহলে এবার দেখো এবার কি থাকে, তাহলে আমাদের x - 2 ইজ ইকুয়াল টু 2x - 3। তো আমরা এক কাজ করি, আমরা এক্স গুলাকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে x = আমাদের হবে 1।
তো এক্স ইকুয়াল টু ওয়ান যেহেতু সমাধান সেট বলছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে এই ইয়াটা এক্সপ্রেস করা লাগবে, সেকেন্ড ব্র্যাকেটে এই অ্যান্সারটা এক্সপ্রেস করা লাগবে। সো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। ভাই বুঝতে পারছি? তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। এরপর দেখো যে √4x - 3 + 5 = 2 এর সমাধান সেট কোনটি? √4x - 5 ইজ ইকুয়াল টু 2, এরকম টাইপের কোশ্চেন আমি দেখছি যে তোমাদের বোর্ড পরীক্ষায় অহরহ বার আসে, অনেকবার আসে, ঠিক আছে? সো এরকম টাইপের কোশ্চেন একটু সলভ করবে। দেখো √4x - 3 আমাদের তো এক্স এর মান বের করা লাগবে, তাই না? এক্স এর মান বের করা লাগবে। তুমি যখন বাদাম খাইতে চাও, বাদাম খাইতে গেলে কি বাদামের খোসা ছাড়ানো লাগে, বাদামের খোসা ছাড়ানোর পর বাদামের উপরে দেখো লাল কালারের একটা কভার থাকে, ওই কভারটাও আমাদের সরানো লাগে। কিন্তু সিমিলারলি তুমি যদি এক্স এর মান বের করতে চাও, এই টোটাল 4x - 3 এর উপরে যে বাদামের খোসাটা আছে √, এই বাদামের খোসাটা সরানো লাগবে, ঠিক আছে? তো এই কাজটা করতে চাইলে আমরা কি করতে পারি দেখো, তাহলে আমি এক কাজ করি, √4x - 3 ইজ ইকুয়ালস টু 2 - 5 ইজ ইকুয়াল টু -3 হবে। তো এবার বাদামের খোসা যদি আমি সরাইতে চাই এবং উভয় পক্ষকে আমি স্কোয়ার করব, তো উভয় পক্ষকে স্কোয়ার করলে দেখো রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে 4x - 3 থাকবে, এবং বাম পাশে আমার -3 হোল স্কোয়ার হয়ে তোমার 9 হয়ে যাবে। তো আমার এখানে থাকবে 4x - 3 ইজ ইকুয়ালস টু কত, 9। ওকে, এরপরে দেখো তাহলে -3টা ওই পাশে চলে দিয়ে 12 হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে 12 / 4 ইজ ইকুয়ালস টু হবে 3। তাহলে আমাদের যদি সমাধান সেট বলছে, so আমাদের অপশন ঘটা হবে রাইট অ্যান্সার। ভাই বুঝতে পারছি? অনেক সময় দেখবা যে আমি হইলে করতাম কি, অপশন গতে আমি অপশন গতে বলতাম 3, আর অপশন ঘতে বলতাম সেকেন্ড ব্র্যাকেটে 3, ঠিক আছে? তো আমাদের কিন্তু বের করতে বলছে সমাধান সেট। তোমরা যখন দেখবে অপশন 3 আসছে, তোমরা সুন্দর করে ঘ দাগায় দিবা, তো এটা কিন্তু ভুল হবে। তো আমাদের ঘ নাম্বার গ দাগাবো, আমাদের কিন্তু ঘ নাম্বার দাগাতে হবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সমাধান সেটকে রাখতে হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এরকম ইন্টারেস্টিং একটা প্রবলেম দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল, যে x - a - b * 1/a + 1/b ইজ ইকুয়ালস টু 0, এরকম সমীকরণ তোমরা দেখবা তোমাদের বইয়ের আশেপাশে আনাচে কানাচে কোথাও নাই। তো এটা দেখে একজন স্টুডেন্ট যে খুব বেশি প্র্যাকটিস করবে না, ওদেরকে ঘাবড়ায় যাবে যে এটা কি হবে, মানে কিভাবে করবে। কিন্তু এটা একদম দেখো, এটা একদম ইজি একটা প্রবলেম। এখানে যে জিনিসটা বলছে যে x * a - b * 1/a + 1/b, আমাদের কিন্তু কি বের করা, এক্স এর মান বের করার উদ্দেশ্য না? যেহেতু এক্স এর মান বের করার উদ্দেশ্য, তুমি একটা জিনিস খেয়াল করো যে এই পোর্শনটুকুতে কিন্তু আমার কোনো চলক নাই। তার মানে এই পোর্শনটুকু কিন্তু জিরোর ইকুয়াল হইতে পারবে না। এই পোর্শনটুকুতে কিন্তু কোনো চলক নাই, যে আমরা এই পোর্শনটুকু কিন্তু কখনো জিরোর ইকুয়াল হতে পারবে না, কারণ এ বি একটা ধ্রুবক পদ, সেটা তো জিরো না। তাহলে এটা কিন্তু কখনো জিরোর ইকুয়াল হতে পারবে না। তার মানে আমরা এই পোর্শনটুকু কিন্তু এই যে এই পাশে পাঠিয়ে দিতে পারি, কারণ আমাদের গোল হচ্ছে যেখানে ইয়ে আছে, মানে তুমি কিন্তু এখান থেকে এটা লিখতে পারবে না, হয় x - a - b = 0, অথবা 1/a + 1/b = 0। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু তোমার কোনো চলক নাই, তার মানে 1/a + 1/b = 0 হওয়া পসিবল না। তাহলে আমরা এই যে হয় এখানে x = a + b, এইটা হবে আমাদের x এর মান। বুঝতে পারছি? এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল। সো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা এখন পড়বো হচ্ছে আমাদের খুব বিখ্যাত একটা সমীকরণ, আমাদের 5.1 রিলেটেড এমসিকিউ এইখানে যা যা ছিল সব করানো হয়েছে। আমরা এরপর তোমাদের কিছু বইয়ের ম্যাথ করাবো। তো তার আগে আমরা 5.2 এর যে থিওরি গুলো আছে সেটা একটু তোমাদের শিখাই। দেখো ax² + bx + c = 0, এটা হচ্ছে একটা আদর্শ ax² + bx + c, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট আদর্শ সমীকরণ, এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট, আরে দাঁড়াও, একটু মুছি আমি, এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে এবার খেয়াল করো যে এটার সিগনিফিকেন্সটা কি। এরকম টাইপের সমীকরণ আমরা অলরেডি বলে আসছি যে এই যে কোনো আমাদের যদি সমীকরণ দেওয়া থাকে, তোমাদের পরীক্ষা আসবে যে 2x² + 3x - 5 = 0, এটাকে যদি আমরা এক চলক বিশিষ্ট আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এ বি এবং সি এর মান কত হবে? এ বি এবং সি এর মান খেয়াল করো, এ হচ্ছে x² এর সহগ, এরকম টাইপের সমীকরণে এ হচ্ছে x² এর সহগ, x² এর সহগ, তাহলে আমাদের গিভেন সমীকরণে x² এর সহগ কত, 2, তার মানে এ এর মান হচ্ছে 2। বি হচ্ছে তোমার এক্স এর সহগ, বি হচ্ছে কি এক্স এর সহগ। দেখো আমাদের গিভেন সমীকরণে এক্স এর মান কত, 3 দেওয়া, সো আমাদের বি এর মান হবে 3। আর সি হচ্ছে ধ্রুবক পদ বা ধ্রুবপদ। তাহলে দেখো সি তে আমাদের এই সমীকরণে ধ্রুবপদ মানে কি, যার সাথে কোনো এক্স নাই। এক্স নাই কার সাথে, -5 এর সাথে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে দেখো এই যে এইখানে -5 সহ কিন্তু আমাদের দেখো আদর্শ সমীকরণে কিন্তু +c ছিল,
আদর্শ সমীকরণের প্লাস সি ছিল, এখানে কিন্তু আমাদের -5 আছে, তো আমাদের কিন্তু -5 সহ ক্যালকুলেট করা লাগবে। মাইনাস থাকলে -5 নিতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটাই করে, -5 নেয় না, ও ডিরেক্ট 5 বসায় দেয়, সো এই ভুলটা হয় আর কি। ঠিক আছে, সো তোমরা আশা করি এই ভুলটা করবে না। তাহলে এবার দেখো, তাহলে ধ্রুবক পদটা কত হবে, ধ্রুবক পদটা হবে -5। এই হচ্ছে আমাদের তুলনার বিষয়। এবার আমাদের বলবে যে ax² + bx + c = 0, এই সমীকরণটা সমাধান করো। মানে সমাধান করলে কি হবে দেখো, এই যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করলে আমরা দুইটা দুইটা মানে এক্স এর দুইটা মূল পাই বা এক্স এর দুইটা সমাধান পাই। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে আমরা এক্স এর দুইটা সমাধান পাই। তো আমাদের যদি বলে যে ax² + bx + c = 0 সমীকরণ সমাধান করতে, এর সবচেয়ে মানে সবচেয়ে প্রচলিত ওয়ে যেটা আমরা মানে করি, সেটা হচ্ছে মিডল টার্ম করা। মিডল টার্ম ব্রেকআপ বা মিডল টার্ম ফ্যাক্টরে করে দুইটা আমরা ফ্যাক্টরে কনভার্ট করব, মিডল টার্ম করে দুইটা ফ্যাক্টরে কনভার্ট করবো বা দুইটা উৎপাদকে কনভার্ট করব, তারপর এখান থেকে এক্স এর মান বের করব। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, x² + 5x + 6 = 0। এটাকে এখান থেকে যদি বলি যে এক্স এই সমীকরণটা সমাধান করো, তাহলে তোমরা খুব সহজেই মিডল টার্ম করে ফেলবে, x² + 2x + 3x + 6 = 0। তারপর তুমি এখান থেকে x কমন নিবা, x কমন নিলে x + 2, তারপর +3 কমন নিবা, +3 কমন নিলে x + 2। এরপর আবার তুমি x + 2 কমন নিবা ওই পাশ থেকে, x + 2 কমন নিলে আমাদের কি হবে, x + 3 = 0 হবে। তো তার মানে তুমি এখান থেকে হয় x + 2 = 0 বসাচ্ছ, অথবা x + 3 = 0 বসাচ্ছ। ঠিক আছে, তো আমাদের হয় x = -2 অথবা x = -3, এরা হবে x এর মান। হয় -2 এর জন্য সত্য, -3 এর জন্য সত্য। কিন্তু মিডল টার্ম কিন্তু করা কিন্তু অলওয়েজ পসিবল হয় না। যখন আমাদের মিডল টার্ম করা পসিবল হবে না, তখন আমরা কি করব, তখন আমাদের একটা সূত্র আছে। তো আমাদের যদি মিডল টার্ম করা পসিবল না হয়, আমি তো যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, x² + 11x মাইনাস, সাপোজ কত দিব, আমি 100 দিলাম। আমি জানি না এর মিডল টার্ম করা পসিবল হবে কিনা। সো আমার পরীক্ষার হলে আমার এত টাইম নাই যে মিডল টার্ম কত হবে এটা চিন্তা ভাবনা করে করব। আচ্ছা, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর করতে পারো, ক্যালকুলেটরের তো সুবিধা আছে। আমি মনে করি তোমাদের বললাম যে আমি এমন একটা সিচুয়েশনে তোমাদের এক্সাম নিচ্ছে যে যেখানে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে সমাধান করবা। তো এক্স এর মান বের করার জন্য একটা সূত্র আছে যেটা তোমরা হায়ার ম্যাথেও পড়বা। সো সেই সূত্রটা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। আমি তোমাকে এ বি সি এর মান বের করা শিখেছি। এ বি সি মানে হচ্ছে তোমার কি বলতো, এ বি সি মানে হচ্ছে x² এর সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক পদ, সেটা হচ্ছে আমাদের এ বি সি এর মান। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে দেখো, এইখানে প্লাসের জন্য আমরা এক্স এর একটা মান পাবো, মাইনাস ভ্যালু ব্যবহার করে এক্স এর একটা মান পাবো। তো এই দুইটা হবে, দুইটা মান পাবো, এই দুইটা হবে এই প্রদত্ত সমীকরণের এক্স এর সমাধান আর কি, বা এক্স এর মূল, বা এই প্রদত্ত সমীকরণের মূল, যার জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, তো দেখো এই প্রদত্ত সমীকরণে আমাদের বি এর মান কিন্তু 11 হবে। এক্স ইকুয়াল টু হবে এটা বি এর মান, এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 1, এর হবে এ এর মান, আর -100 হবে সি এর মান। ঠিক আছে, তো আমি বি এর মান 11 বসাই, তাহলে -b হচ্ছে -11 ± √b² -4 ইন্টু এ এর মান 1, আর -c হচ্ছে -100 / 2 × 1। ঠিক আছে, সো এবার এটা প্লাস মান নিয়ে একবার ক্যালকুলেশন করবা, মাইনাস মান নিয়ে একবার ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা আসে সেটা আছে এক্স এবং ওয়াই এর সহগের মান। ভাই বুঝতে পারছি? সো এই ছিল মোটামুটি আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে আমরা মিডল টার্ম করেও সমাধান করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। তোমরা যদি এটা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে এটা যদি না করতে পারো, তাহলে দেখবে ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা লিখবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান করা যায়, ওইখান থেকে তোমরা খুব ইজিলি সমীকরণটাকে সমাধান করতে পারবা। বুঝতে পারছি? তো দেখো আমরা এই রিলেটেড কিছু এখন প্রবলেম দেখি। শুরুতে দেখো বলছে 3 + 2x² + x = সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে বি এর মান কত। তাহলে দেখো আমি কিন্তু বি বলছিলাম এক্স এর সহগ, তাহলে এই সমীকরণে এক্স এর সহগ কিন্তু 1, এক্স এর সাথে কিছু নাই মানে এক্স এর সাথে 1 আছে, সো এক্স এর সহগ কিন্তু 1, সুতরাং আমাদের অপশন গ হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 3x² - 1 এই সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করলে বি এর মান নিচের কোনটি। তো আমি জানি যে কোন একটা সমীকরণে এক্স এর সহগটা হচ্ছে বি এর মান, এক্স এর সহগটা হচ্ছে বি এর মান, কিন্তু আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে এখানে এক্স এর সহগ নাই। তার মানে কি আছে, এক্স এর সাথে কি একটা জিরো গুণ করা অবস্থায় আছে না, এক্স এর সাথে তো একটা জিরো গুণ করা আছে। মানে আমরা এই সমীকরণটাকে যদি ax² + bx + c = 0 মতো করে বানাই, মানে দেখো আমি আবার বলি, 3x² ax² + bx + c। ঠিক আছে, তো আমরা যদি এর সাথে তুলনা করি তাহলে দেখো এ হবে x² এর সহগ, বি হবে এক্স এর সহগ। তো এইখানে এক্স নাই মানে এক্স এর সাথে কিন্তু জিরো গুণ অবস্থায় আছে, তার মানে বি এর ভ্যালু হবে 0। এই জন্য আমাদের এখানে এক্স পদটা মিসিং আছে। সমীকরণে কিন্তু এক্স পদ আছে,
এক্স যুক্ত পদ আছে কিন্তু সহগ 0 হওয়ার কারণে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, ভ্যালুটা 0 হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এই জন্য বি এর মানটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0 হবে এই ক্ষেত্রে। তো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? তো এই গেল। এরপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো, কোন একটা সমীকরণ দ্বিঘাত হওয়ার জন্য কি এক্স এর সহগকে কি মাস্ট বি, মানে সরি, এক্স এর সর্বোচ্চ ঘাত কি মাস্ট বি 2 হওয়া লাগবে? এক্স এর সর্বোচ্চ ঘাত মাস্ট বি 2 হওয়া লাগবে। মনে করো আমাদের কেস অনে আমরা অবজারভেশন অন, আমরা এক কিছু অবজার্ভ করি। তো এরকম সমীকরণ সি এর ভ্যালু 0 হলেও এক্স স্কোয়ার কিন্তু বিদ্যমান, এক্স স্কোয়ার যুক্ত পদ কিন্তু বিদ্যমান, তার মানে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। সি এর মান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ বিদ্যমান, তাও এটা দ্বিঘাত সমীকরণ। আবার বি এর মান যদি 0 হয় তাও এক্স স্কোয়ার যুক্ত পদ বিদ্যমান, তাহলে এটা তোমার দ্বিঘাত সমীকরণ থাকবে। কিন্তু এর মান 0 হলে এক্স স্কোয়ার যুক্ত পদ কিন্তু থাকে না, এক্স স্কোয়ার বিদ্যমান থাকে না। তার মানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে এ এর মান কিন্তু কোনো অবস্থাতে 0 হওয়া যাবে না। ঠিক আছে, এ এর মান কিন্তু কোনো অবস্থাতে 0 হওয়া যাবে না। সো এ কান্ট বি 0, এ 0 হতে পারবে না। সো এই হচ্ছে আমাদের একমাত্র শর্ত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হওয়ার, যে এক্স স্কোয়ারের সহগ শুধু এ না, এক্স স্কোয়ারের সহগ তোমার 0 হতে পারবে না। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ তোমার 0 হতে পারবে না, তাছাড়া বাদ বাকি যত সহগ আছে এগুলো 0 হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এটা সমাধান। এরপরে দেখো এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলছে যে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 9 হলে এক্স এর মান কত? এটা যশোরপুর 2019 সালে আসছিল। তাহলে দেখো এখানে আমাদের আগে পুরো সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণে আগে প্রকাশ করা লাগবে। যেমন দেখো তোমার যদি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 0 থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। তুমি বলতা এক্স প্লাস ফোর ইকুয়াল টু 0, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0, এবং এখান থেকে তুমি এক্স এর দুইটা মান পেয়ে যেতে, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 0 না বলে ইকুয়াল টু কিন্তু 9 বলছে। তার মানে এখান থেকে আমরা হয় এক্স প্লাস ফোর ইকুয়াল টু 9, হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 9 এরকম বলতে পারবো না। শুধুমাত্র 0 থাকলে আমরা এরকম বলতে পারি। ঠিক আছে, তাহলে এই এই কাজটা করার জন্য আমরা এই এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস ফোর কে গুণ করবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তো আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে 9 প্লাস 16, 9 আর 16 যোগ করলে হবে 25। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হচ্ছে। তো আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে ওই পাশে যে রুট ওভার করে দিব, এন্ড আমরা জানি রুটের আগে আমাদের প্লাস মাইনাস ইউজ করা লাগে। সো আমাদের এক্স এর ভ্যালু হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5। ভাই বুঝতে পারছি? সো আমাদের এই ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ওকে, এরপরে দেখো যে 5x² মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? তো দেখো এই সমীকরণটা আমরা ক্যালকুলেটরেও করতে পারবো, হাতেও করতে পারবো, মিডল টার্ম করে করতে পারবো, সূত্র ব্যবহার করে করতে পারবো, তোমাদের ইচ্ছা তুমি যেভাবে করতে চাও। ওকে, তাহলে আমরা মনে করি এটা তোমার ব্যবহার করে করি, সূত্র ব্যবহার মিডল টার্ম করে কিন্তু আমরা এটা ইজিলি করতে পারবো। তাহলে যদি আমরা এটা সমাধান করতে চাই, দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স আছে, তাহলে আমি এক কাজ করি। দেখো 5x² আর -4 গুণ করলে কিন্তু -20 হবে, তার মানে -6 কে আমাদের এমন ভাবে এক্সপ্রেস করা লাগবে যার সহগগুলো গুণ করলে -20 হয়। তাহলে আমরা -6 কে -5x প্লাস 4x এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি। তো এবার দেখো আমি 5x টা কমন নেই, 5x টা কমন নিলে x মাইনাস অন হবে, আর প্লাস 4 টা কমন নেই, 4 কমন নিলে x মাইনাস অন হবে। তো এরপর আমরা লিখতে পারি x মাইনাস অন ইন্টু 5x প্লাস 4। তবে এমসিকিউর জন্য আমি তোমাদের বুদ্ধি দেই, তোমরা ক্যালকুলেটরে এই সমীকরণগুলো সমাধান করা শেখো, তাহলে কিন্তু আমাদের টাইম কম লাগবে। তাহলে হয় x মাইনাস অন ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের x মাইনাস অন ইকুয়াল টু যদি 0 হয় x ইকুয়াল টু 1, আর 5x প্লাস 4 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -4/5। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1, -4/5, যেটা হচ্ছে আমাদের অপশন ক তে আছে, -4/5, 1। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভাই বুঝতে পারছি? তো এই গেল। এরপরে দেখো y² ইকুয়াল টু √7y, এই সমীকরণটাতে কিন্তু কোনো ধ্রুবক পদ নাই, তার মানে এই সমীকরণে c এর ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, তাও কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। তো আমাদের এটা যদি সমাধান করতে বলে y² √7y, তো তুমি চাইবা কি উভয় পক্ষ থেকে কাটাকাটি করে দিই, উভয় পক্ষ থেকে যদি কাটাকাটি করে দেয় তাহলে y ইকুয়াল টু √7, এটা হচ্ছে তুমি এটা 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 রাইট অ্যান্সারের অপশন খ দাগাবা। কিন্তু ভাই এরকম ভাবে দাগায় আসলে কিন্তু বিরাট বড় একটা ভুল হবে। কারণ দেখো আমি শুরুতে বলছিলাম লবে যদি কখনো দুইটা সেম জিনিস থাকে তাহলে কাটাকাটি করা যাবে না। যে আমাদের দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে y² ইজ ইকুয়ালস টু √7y, এই সমীকরণটা দেওয়া আছে। তো আমাদের কি এগুলোর নিচে মনে মনে কি একটা 1 আছে, এগুলোর নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে হরে আমাদের লবে কিন্তু y এবং y সেম জিনিস আছে। তো আমি তোমাদের বলছিলাম যে লবে যদি সেম জিনিস থাকে তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না।
কাটাকাটি করলে কিন্তু আমাদের ভুল অ্যান্সার আসবে। সো এটা দিয়েও মনে রাখতে পারো, অথবা তুমি খেয়াল করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √7 ওয়াই। তোমার ওয়াই এর ভ্যালু যদি শূন্য হয়, ওয়াই এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে বাম পক্ষ শূন্য হচ্ছে, ডান পক্ষ শূন্য হচ্ছে। তার মানে ওয়াই ইকুয়াল টু 0 জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। কিন্তু তুমি উভয় পক্ষ থেকে ওয়াই এবং ওয়াই কাটাকাটি করে দেওয়ার জন্য ওয়াই এর মান কিন্তু শুধু √7 পাইছো। তো যারা চিন্তা ভাবনা করতেছো ওয়াই ওয়াই কাটাকাটি করবো, √7 অ্যান্সার হবে, তারা কিন্তু একের বদলে 0 পাবা। ঠিক আছে? সো এই জন্য এই টাইপের প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা যে কাজটা করি, ওয়াই স্কোয়ার √7 ওয়াই এর এক পাশে নিয়ে আসি, তারপর যে কমন যেটা ওয়াই সেটা আমরা কমন নেই, ওয়াই মাইনাস √7 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় ওয়াই ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস √7 ইজ ইকুয়াল টু 0, বা ওয়াই ইকুয়াল টু √7। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 0, √7। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন গ। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রাইট অ্যান্সার গেল, এটা ঢাকা বোর্ড 2020 আসছিল। তো এবার আমরা পড়বো যে সমীকরণের ঘাত এবং মূলের মধ্যকার সম্পর্ক। যদি দেখো একটা জিনিস নোট করে রাখো, যে কোন সমীকরণের সর্বোচ্চ ঘাত যতগুলা তার মূল ততগুলা, ওই সমীকরণের মূল ততগুলা। তাহলে কোন সমীকরণে সর্বোচ্চ ঘাত যতগুলো, ওই সমীকরণকে সিদ্ধকারী মূল ততগুলো থাকবেই। ঠিক আছে? ততগুলো থাকবে। এখন দেখো আমরা বেশ কয়েকটি একটু এক্সাম্পল দেখি, খুব ভালোভাবে খেয়াল করবা। যেরকম মনে করো আমরা দেখলাম x² + 5x + 6 = 0। এই সমীকরণে x এর মান -2 এবং -3 হয়েছিল। এখানে দেখো তো x এর সর্বোচ্চ ঘাত কত? 2 না? x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এই জন্য আমরা x এর সমীকরণ কত পাইছি? x এর মূল কিন্তু 2টা পাইছি। আবার মনে করো x² = 25 আছে, আমরা এটা সমাধান করে কি পাইছিলাম? x² = 25 সমাধান করে x = +-5 পাইছিলাম। তার মানে x এর মূল হচ্ছে একটা +5 একটা -5, এখানে কিন্তু আমরা দুইটা মূল পাচ্ছি। এবার মনে করো যে সামহাউ আমাদের এরকম হইলো যে x - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো x - 3 হোল স্কোয়ার মানে কি? x² - 6x + 9 ইজ ইকুয়াল টু 0। x² - 6x + 9 ইকুয়াল টু 0। এখানে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2, হিসাবে কি আমাদের দুইটা সমাধান আসার কথা। তো তুমি x - 3 হোল স্কোয়ারটাকে এই পাশে পার করে দিয়ে কিভাবে লিখবা? তুমি ভাববা যে আমি এই পাশে √ওভার করে দিই, √0 করি। √0 করলে x - 3 = 0 হবে। তাহলে x এর ভ্যালু আমরা 3 পাবো। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা x এর কিন্তু একটা সমাধান পাচ্ছি কিন্তু এরা কিন্তু আমাদের উপরে যেন নোট লিখে দিলাম, একটা থিওরেম আছে, এই থিওরেম কিন্তু একটা কন্ট্রাডিক্টরি থিওরেম। যে এইখানে আমাদের এই সমীকরণটাতে x এর সর্বোচ্চ ঘাত 2, কিন্তু আমরা সমাধান পাওয়ার কথা ছিল 2টা, কিন্তু আমরা সমাধান পাচ্ছি একটা। এটা কিভাবে সম্ভব? কিন্তু ভাই আমরা সমাধান একটা পাইলেও সমাধান এখানে আসলে 2টা আছে। কিভাবে আছে খেয়াল করো। আমরা x - 3 হোল স্কোয়ারটা একটু আমরা এইটাকে একটু আমরা অন্যভাবে সমাধান করার চেষ্টা করি। x - 3 হোল স্কোয়ারকে কিভাবে লেখা যায়? x - 3 ইন্টু x - 3 ইজ ইকুয়াল টু 0, এরকম ভাবে লেখা যায়। তাহলে হয় x - 3 = 0 অথবা x - 3 = 0। তাহলে আমার এখান থেকে x এর ভ্যালু আসবে একটা 3, এখান থেকে x এর ভ্যালু আসবে একটা 3। তার মানে x এর আমরা দুইটা যে মান পাইলাম তার একটা মান 3 এবং আর একটা মানও 3। দেখো তো আমাদের এইখানে কিন্তু আমাদের x এর দুইটা সমাধানই আছে, কিন্তু দুইটা সমাধান একই হয়ে যাওয়ার কারণে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে x এর সমাধান একটা, এক্স এর ভিন্ন ভিন্ন সমাধান একটা। এটা সত্যি যে ভিন্ন ভিন্ন সমাধান একটা, কিন্তু টোটাল সমাধান কিন্তু দুইটা। একই হয়ে যাওয়ার কারণে আমাদের মনে হচ্ছে এটা একটা সমাধান। তো তোমার হচ্ছে এই পরীক্ষায় দেওয়া থাকবে, যেমন বলে দেওয়া থাকবে যে তোমার মনে করো যে x - 4 হোল স্কোয়ারের সমাধান কোনটি? x - 4 হোল স্কোয়ার = 0 এর সমাধান কোনটি? তো এ নাম্বার অপশনে থাকবে 4, বি নাম্বার অপশনে থাকবে 4,4। তো যারা 4 দাগাবে তাদের এটা কিন্তু ভুল হবে। তোমরা ঠিক লজিক্যালি ঠিক যে x এর ভ্যালু 4 বসালে তো 0 হচ্ছে, কিন্তু এখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার কিন্তু 2, তাহলে x এর কিন্তু দুইটা সমাধান থাকবে, তাই যেখানে দুইটা সমাধান আছে ওইটা দাগানো লাগবে। বুঝতে পারছি? আবার মনে করো যে আমাদের x এর পাওয়ার n হইলো, x এর পাওয়ার যদি n হয়, x এর পাওয়ার যদি মনে করো x⁴n + x⁴n - 1 প্লাস ডট 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 c ইকুয়াল টু 0। x এর পাওয়ার n হইলে তাহলে x এর টোটাল মূল হবে n সংখ্যক। ঠিক আছে? মানে x এর টোটাল আমরা মূল পাবো n সংখ্যক। বুঝতে পারছি? তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোন সমীকরণের ঘাতের সাথে মূলের সম্পর্ক। এটা কিন্তু অনেক আসে। যেমন দেখো x² - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল কয়টি? তো খেয়াল করো x² - 3
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 4। তাহলে আমাদের কি হবে বলতো? এক্স এর মূল কিন্তু 4টা হবে। So আমাদের অপশন ঘ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? তো এই হচ্ছে অবস্থা। তোমরা যদি এটা সমাধান করতে চাও কিভাবে এক্স এর মূল 4টা হয় তাহলে তারা খেয়াল করো যে এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 এরকম ভাবে লেখা যাবে। তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু পাবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3, আর এখান থেকে এক্স এর ভ্যালু পাবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস রুট ওভার 3 এটা দুইটা মূল, এখানে প্লাস মাইনাস রুট ওভার 3 এটা দুইটা মূল। সেটা কিন্তু টোটাল আমাদের মূল হবে 4টা। আপাত দৃষ্টিতে মনে হবে আমাদের মূল কয়টা? মূল হচ্ছে 2টা। এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে? তো এবার আমরা মূল বইয়ের বেশ কয়েকটা প্রবলেম সলভ করব। আমরা আগে 5.1 এর প্রবলেম সলভ করি। এখানে দেখো আমাদের সমাধান করতে বলছে। তো আমরা এইটা খুব ইজিলি সমাধান করতে পারবো। তোমার কি করতে পারি আমরা? আমরা লসাগু করি। আমরা লসাগু যদি করি তাহলে তাহলে দেখো কি আসবে। এখানে আসবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4। তাহলে আমরা এদের এখানে আসবে এক্স, উপরে আসবে এক্স প্লাস 4 আর এখানে আসবে এক্স প্লাস 1। ঠিক আছে? আর নিচে কি আসবে? এক্স প্লাস 2, এক্স প্লাস 3। এখানে দেখো এখানে আসবে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 আর কি। ওকে, আমার একটু উল্টাপাল্টা হতে পারে। তো এবার খেয়াল করো এইখানে আমাদের তো সাজানো গোছানো অবস্থায় দেওয়া ছিল বলে আমরা এটা এই কাজটা করতে পারতেছি। তাহলে আমি উপরে যদি যোগ করি 2x প্লাস 5 আর নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এইটা ইজ ইকুয়ালস টু, এখানে দেখো উপরে আসবে 2x প্লাস 5, নিচে আসবে কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমাদের মনে করো যে আমাদের এইখানে তো হাতে সাজায় দেওয়া ছিল দেখে আমরা খুব এখানে ওই লবে একটা কমন জিনিস পেলাম 2x প্লাস 5। যদি কখনো এরকম থাকতো রুট ওভার সরি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, দেখো এরকম টাইপের সমীকরণ কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জ করে নেওয়া লাগবে। মানে এরকম এই যে এই বাম পাশে যে সমীকরণ টাইপ দেওয়া আছে এই সমীকরণ টাইপের রিঅ্যারেঞ্জ করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? মানে কোন অর্ডারে এক্স প্লাস 1 এর সাথে যে এক্স প্লাস 4 হবে আর এক্স প্লাস 2 এর সাথে যে এক্স প্লাস 3 হবে এটা আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো এইখানে তুমি যদি 1 আর 4 যদি যোগ করো তাহলে কিন্তু তুমি 5 পাচ্ছ, 2 আর 3 যদি যোগ করো তাহলে কিন্তু তুমি 5 পাচ্ছ। তার মানে আমাদের এমন ভাবে রিঅ্যারেঞ্জ করা লাগবে যে ধ্রুবক পদ দুইটাকে যোগ করলে আমরা সেম ভ্যালু পাবো। তাহলেই একমাত্র লবে তুমি 2x প্লাস 5 2x প্লাস 5 পাবা, মানে কম সেম জিনিস পাবা। বুঝতে পারছি? তো এখানে তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 আছে, এরকম যদি থাকতো এখানে আমাদের রিঅ্যারেঞ্জ করে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, আমরা এরকম রিঅ্যারেঞ্জ করে তারপর লসাগু করতাম। বুঝতে পারছি? এবার আমি তোমাদের একদম শুরুতে বলছিলাম যে লবে যদি কখনো কোনো কমন এলিমেন্ট থাকে সেটা কাটাকাটি করা যাবে না, সেটা কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা আর আর গুণন করি। তোমাদের যাদের এই স্বভাব আছে তারা যদি কখনো দেখো লবে কখনো কোনো কমন এলিমেন্ট আছে ওই এলিমেন্টে কিন্তু কাটাকাটি করা যাবে না। ঠিক আছে? সো সিমিলারলি 2x প্লাস 5 আর আর গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4। এবার আমি এটাকে বাম পাশে নিয়ে এসে কমন নিব। তাহলে আমি যদি বাম পাশে নিয়ে এসে 2x প্লাস 5টাকে কমন নেই তাহলে আমার কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি, প্লাস 5x মাইনাস 5x কাটাকাটি। সো আমার যে জিনিসটা হচ্ছে 2x প্লাস 5 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0। তো আমি আলটিমেটলি এখান থেকে পাবো 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু হবে কত? মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সো এই জিনিসটা হচ্ছে আমাদের x এর অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যদি রিটেনে আসে তাহলে এরকম ভাবে তোমরা করতে পারো। আর এমসিকিউ আসলে তো মানে দ্রুত করা ট্রাই করবা আর কি। দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। দেখো আমরা চাইলে ডান পক্ষটাকে কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারি। a প্লাস বি না লিখে a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি আমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারি। এবার আমরা যে কাজটা করব দেখো এই এটাকে এই এ যুক্ত লব গুলোকে আমরা এক পাশে নিয়ে নিয়ে আসবো। যেমন a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তোমরা যারা দেখো এই লাইনটা থেকে কিন্তু আমরা এই লাইন ইজিলি কনভার্ট করতে পারি। তুমি এক্স মাইনাস এ মাইনাস বি লসাগু করো, উপরে কিন্তু a প্লাস বি পাবা। ঠিক আছে? তাহলে এবার a যুক্ত লবগুলোকে আমি এক পাশে নিব আর b যুক্ত লবগুলোকে আমি এক পাশে নিব। তাহলে b যুক্ত লব হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি আর মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। ওকে, তাহলে এবার আমরা যদি লসাগু করি
এবার আমরা যদি এখানে লসাগু করি, খেয়াল করো আমরা আগে এ কমন নেই, এ কমন নিয়ে লসাগু করি, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এবার থেকে আমি বি কমন নিব, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। ওকে, তাহলে এ কমন নিয়ে লসাগু করলে এবার লসাগু হবে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, উপরে আসবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এ। আমি সিম্পল লসাগু করছি, তোমরা একটু জাস্ট একটু দেখো, ইজি আছে। আর এই পাশে আসবে, এই পাশে যদি আমি লসাগু করি এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে দেখো এই এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করলে এখানে এক্স মাইনাস বি থাকবে মাইনাস এক্স প্লাস এ প্লাস বি থাকবে। বুঝতে পারছি? তো এবার দেখো, এবার আমরা একটু কাটাকাটি করব। খেয়াল করো, আমি বলছিলাম হরে যদি দুই পাশে হরে যদি সেম জিনিস থাকে তাহলে ওইটাকে আমরা কাটাকাটি খুব ইজিলি করতে পারি। তাহলে এখানে হরে এক্স মাইনাস এ মাইনাস বি আছে দুই পক্ষে দুই পাশে, তাহলে কাটাকাটি করে দিলাম। আবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, প্লাস এ মাইনাস এ কাটাকাটি, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, প্লাস বি মাইনাস বি কাটাকাটি। ওকে, তাহলে আমার যে জিনিসটা থাকতেছে উপরে থাকতেছে মাইনাস এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু উপরে থাকতেছে প্লাস এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এবার লবে দেখো এ বি, এই দুই পাশে লবে এ বি আছে, দুই পাশে লবে সেম জিনিস আছে, কিন্তু আমি বলছিলাম যে দুই পাশের লবে যদি সেম জিনিস থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো না, কিন্তু এই কেসে আমরা কাটাকাটি করতে পারবো। কারণ এখানে তোমার কি আছে, এ বি মানে ধ্রুবক পদ আছে, কোনো চলক নাই। যদি কখনো দেখো যে আমাদের কোন সমীকরণের লবে চলক আছে, চলক যুক্ত পদ আছে, এটাকে তুমি কাটাকাটি করতে পারবা না, কারণ তারা জিরো হতে পারে। কিন্তু এ বি আর এ বি যেহেতু ধ্রুবক পদ আছে, তুমি এদেরকে কাটাকাটি খুব ইজিলি করতে পারবা। হরে যদি চলক ধ্রুবক যাই থাকুক না কেন দুইটা কাটাকাটি করতে পারবা, আর লবে শুধুমাত্র ধ্রুবক পদ থাকলে ধ্রুবক পদগুলো কাটাকাটি করে দিতে পারবা। বুঝতে পারছি? যেরকম আমি তোমাকে এই হচ্ছে অবস্থা মোটামুটি, যেমন তোমাকে আমি একটা যদি এক্সাম্পল দিই, 5 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, তাহলে কিন্তু তুমি উভয় পক্ষ থেকে 5 5 কাটাকাটি করে দিতে পারবা। যদি এরকম থাকে যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 আর এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2, তাহলে কিন্তু তুমি এক্স আর এক্স কাটাকাটি করে দিতে পারবা না। বুঝতে পারছি? তো এই হচ্ছে এই জিনিসটা আর কি। ওকে, তো এবার দেখো আমাদের তাহলে কি থাকতেছে, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। আমরা যদি এবার আর গুণন করি, আর গুণন করলে হবে এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে মাইনাস এক্সটা এই পাশে এসে হয়ে যাবে এক্স প্লাস এক্স, আর মাইনাস এটা এই পাশে হয়ে যাবে এ প্লাস বি। তার মানে 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি আর এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, সো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? তো এই গেল মোটামুটি আমাদের এই সমীকরণের সমাধানটা। এরপরে দেখো, এরপরে আমাদের এখানে যে প্রবলেমটা বলা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই এ প্লাস বি। দেখো এরকম টাইপের সমীকরণগুলো আমরা একটু মানে কিভাবে সমাধান করতে পারি, মানে তোমার খেয়াল করো আমাদের বেশ কিছু টেকনিক আছে এরকম টাইপের সমীকরণগুলো সমাধান করার ক্ষেত্রে। তো একটু তোমাদের মনে রাখা লাগবে টেকনিকগুলা। তো আমি যে টেকনিকে সমাধান করব সেটা হচ্ছে, দেখো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি, আমি এটা থেকে 1 মাইনাস করলাম, তারপর তোমার কি আছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ, এটা থেকে 1 মাইনাস করলাম। এবার দেখো আমি দুইটা সমীকরণ থেকে দুইটা 1 মাইনাস করে দিলাম, বাট ইকুয়েশন ব্যালেন্স করার জন্য কি আমাদের কি এই মাইনাস মাইনাস ওয়ান এই দুইটাকে কি আমাদের প্লাস করা লাগবে। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই এ প্লাস বি, এখানে আমি প্লাস দুইটা 1 প্লাস করে 2 করে দিলাম ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক আর এক যোগ করলে 2 হয় ইজ ইকুয়ালস টু প্লাস 2 হবে। তো এবার দেখো, এবার যদি আমি এখানে লসাগু করি, এখানে লসাগু করলে বি হবে, তাহলে আমার উপরে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে লসাগু করলে এ হবে, তাহলে উপরে থাকবে এক্স মাইনাস বি মাইনাস এ। আমি যদি এখানে লসাগু করি এ প্লাস বি হবে, উপরে থাকবে এক্স মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2a প্লাস 2b। ওকে, আশা করি তোমরা লসাগুটা বুঝতে পারছো। এবার দেখো আমি একটু সাজায় লিখবো, তাহলে উপরে লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, নিচে লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস এ পাশে উপরে লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখানে দেখো মাইনাস 3a প্লাস 2a, মাইনাস এ থাকবে, মাইনাস 3b প্লাস 2b মাইনাস বি থাকবে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এরকম যে আমি এই এই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি থেকে 1 মাইনাস করলাম আর এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ থেকে 1 মাইনাস করলাম, এই দুটোকে ব্যালেন্স করার জন্য শেষে প্লাস 2 করলাম। তো এটা করার সুবিধা কি, এটা করার সুবিধার জন্য দেখো আমরা লবে সব সেম মান পাইছি, এক্স মাইনাস এ মাইনাস বি সব সেম মান পেয়ে গেছি। তো এবার আমরা করবো কি, এক্স মাইনাস এ মাইনাস বিটা কমন নিব। এক্স মাইনাস এ মাইনাস বিটা যদি কমন নেই 1 ডিভাইডেড বাই বি প্লাস 1 ডিভাইডেড বাই এ,
প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 0 হবে। এখন খেয়াল করো আমাদের এই ডান পাশের এই পোর্শনটা সেকেন্ড পোর্শনটাতে আমাদের কোনো ধ্রুবক নাই, এই সেকেন্ড পোর্শনটাতে আমাদের কোনো ধ্রুবক নাই, তার মানে এটা 0 ইকুয়াল হতে পারবে না, কিন্তু এখানে কিন্তু সরি এখানে কিন্তু চলক নাই। সো এটা কিন্তু তোমার 0 ইকুয়াল হতে পারবে না। সো আমরা লিখতে পারবো x মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। তো x ইজ ইকুয়ালস টু a প্লাস b, এটা হবে আমাদের অ্যান্সার। ভাই বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এটা সমাধান। এবার আমরা দেখি এরপরে ম্যাথটা দেখি। তো একটু মনে রাখবে, টেকনিকগুলো মনে রাখবে। এটা তুমি যদি টেকনিক মনে না রেখে শুরুতে যদি লসাগু করো, এত বিদঘুটে একটা মান আসবে যে তুমি দেখবে যে আমাদের অ্যান্সার মিলাতে কষ্ট হচ্ছে আর কি, ঠিক আছে, স্কোয়ার চলে আসবে আর কি। তো আমরা ওরকম ভাবে করবো না। ওকে, এবার দেখো আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে, এটা 5.1 এর একটা ম্যাথ, যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 এবং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে কি বললো? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তো দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমাদের কিভাবে গঠিত হয় সেই জিনিসটা আমি আগে তোমাকে বুঝাই। মনে করো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি ধরলাম 23, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি ধরলাম 23। তো দেখো এইখানে 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে কত? একক স্থানীয় অঙ্ক। আর 2 হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, তাই তো? 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো আমরা যদি এই 23 লিখতে চাই, শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক 3 দেওয়া আছে আর দশক স্থানীয় অঙ্ক 2 দেওয়া আছে। আমি বললাম যে একক স্থানীয় অঙ্ক 3 আর দশক স্থানীয় অঙ্ক 2 হলে ওই সংখ্যাটা কত হবে? দেখো তোমাকে একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 2, তাহলে ওই সংখ্যাটা কত হবে? তাহলে তুমি আগে 2 বসাবা, পরে 3 বসাবা, বলবা 23। এটা তো আমরা বসায় বসে ছোটকাল থেকে করে আসতেছি দেখে বলতে পারলাম। বাট মানে কিভাবে আসছে আসলে দেখো, আমরা এই কাজটা করতে পারি না যে দশক স্থানীয় অঙ্কের সাথে যদি 10 গুণন করি আর একক স্থানীয় অঙ্কের সাথে যদি 1 গুণন করে যোগ করি, তাহলে আমরা ওই সংখ্যাটা পাবো। তাহলে 20 আর যোগ 3 তাহলে কত হবে? 23। ঠিক আছে। তো আমাদের যদি একক স্থান কখনো যদি সামহাউ বলে যে দশক স্থানীয় অঙ্ক এক্স এবং একক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটা কি হবে? তাহলে সংখ্যাটা হবে, দেখো আমরা এই সংখ্যাটা ইজিলি বের করতে পারি। এই দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণন করে এবং একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণন করে যোগ করলেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। এই কনসেপ্টটা যদি তোমরা বোঝো যে কোনো একটা যদি অঙ্ক দেওয়া থাকে, একক স্থানীয় অঙ্ক 7 আর দশক স্থানীয় অঙ্ক দেওয়া 6, তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণন করব আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণন করব, তাহলে 67 হবে আমাদের ওই প্রদত্ত সংখ্যাটা। তো এই হচ্ছে কনসেপ্ট, যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 এবং একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণন করে ওই সংখ্যাটা পাই। ওকে, তাহলে দেখো এইখানে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তা আমি ধরে নেই যে ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। তাহলে বলছে যে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা সমষ্টি 9, এই দুইটা সমষ্টি। তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্ক কি হবে? দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে 9 মাইনাস এক্স হবে। একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, দশক স্থানীয় সংখ্যা কি হবে? 9 মাইনাস এক্স হবে। এবার বলছে অঙ্ক দুইটি, তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক 9 মাইনাস এক্স হলে সংখ্যাটি কি হবে? সুতরাং সংখ্যাটি 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 কি হবে? দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণন করব আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণন করে যোগ করব, তাহলে 90 মাইনাস 10x প্লাস এক্স। তাহলে এটা করলে আমরা পাবো 90 মাইনাস 9x, এটা হচ্ছে আমাদের ওই সংখ্যাটি হবে। এবার বলছে সংখ্যাটি যদি স্থান বিনিময় করে, তো স্থান বিনিময় করলে কি হবে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় হবে আর দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় হবে, এই জিনিসটা হবে। তাহলে স্থান বিনিময় করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হবে 9 মাইনাস এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হবে এক্স। তো তখন সংখ্যাটা কি হবে? কোনো একটা সংখ্যা স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে খেয়াল করো 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক। ওকে, তাহলে আমরা যদি এক্স এর সাথে 10x প্লাস 9 মাইনাস এক্স, আমি এখান থেকে পাবো 9x প্লাস 9 প্লাস 9, এটা হবে আমাদের পরের সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার বলছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে আমরা যে সংখ্যা পাই তা হবে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা, আমাদের ওই 90 মাইনাস 9x, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা। তো বলছে যদি অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাই সেটার প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, তাহলে প্রশ্ন মতে প্রদত্ত সংখ্যা থেকে আমরা যদি স্থান বিনিময়কৃত সংখ্যাটা মাইনাস করি,
তাহলে আমরা 45 পাবো কিন্তু। তাহলে প্রদত্ত সংখ্যা থেকে আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাটা যদি মাইনাস করি তাহলে সেটা কত হবে? সেটা হবে আমাদের 45। ওকে, তাহলে আমাদের যেটা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। ওকে, তাহলে এবার খেয়াল করো যে এটা যদি এবার আমরা সমাধান করি তাহলে কি হবে? 90 মাইনাস 18x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 45। তো আমি একটু একদম ক্যালকুলেশন করলে কি হবে? 45 প্লাস 9 মাইনাস 90 সেটা হবে মাইনাস 36। সো আমি এখানে মাইনাস 18x ইকুয়াল টু পাবো মাইনাস 36। এখান থেকে x এর ভ্যালু কত পাবো? x এর ভ্যালু হবে তোমার হচ্ছে 2। x এর ভ্যালু হবে 2 এবং দেখো তাহলে x এর ভ্যালু যদি 2 হয় এটা আমাদের কি হবে? x এর ভ্যালু 2, আমাদের সংখ্যা প্রদত্ত সংখ্যাটা বের করতে বলছে, তাহলে এই x এর ভ্যালু 2টা আমরা এখানে বসাই দেবো, এই প্রদত্ত সংখ্যার জায়গায় বসাই দেবো। তাহলে হবে 90 মাইনাস 9 ইন্টু 2। তাহলে 90 থেকে আমরা যদি 18 মাইনাস করি তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা হবে 72। তো আমাদের অ্যান্সার হবে 72। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা। হ্যাঁ, বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এই ম্যাথটা। তো একদম ইজি, যারা বুঝো নাই তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে আবার একটু ভিডিওটা দেখে নিও, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা পরীক্ষায় তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ হয় এটা দেওয়ার খুব পসিবল, এটা দেওয়ার পসিবিলিটি আছে। ওকে, তাহলে এবার দেখো যে আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। কি বলছে? একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে এক বছরে কিছু টাকার উপরে 5% এবং অবশিষ্ট টাকার উপরে 4% লাভ করে। সে কত বিনিয়োগ করছে? 5,600 টাকা বিনিয়োগ করে। দেখো আমি একটু 5,600 টাকা সে বিনিয়োগ করছে সে কিছু টাকার, এখান থেকে কিছু টাকার উপরে সে হচ্ছে 5% লাভ করে, আর কিছু টাকার উপরে সে হচ্ছে 4% লাভ করে। ঠিক আছে, তো কিছু টাকার উপরে 5% লাভ করে তোমার যে টাকা পায়, আর কিছু টাকার উপর 4% লাভ করে যে টাকা পান এক বছরে, সেই টোটাল লাভ হয় 256। এই টোটাল লাভের পরিমাণ হচ্ছে 256। ঠিক আছে, তিনি 5,600 টাকার উপরে কিছু টাকার উপরে 5% লাভ করে আর কিছু টাকার উপরে 4% লাভ করে বিনিয়োগ করে। তো এই যে টোটাল লাভের পরিমাণ তখন তোমার 256 হচ্ছে। তো আমাদের বলছে তিনি কত টাকার উপরে 5% লাভ করে। তো আমি ধরি তিনি 5,600 টাকার ভিতরে এক্স টাকার উপরে 5% লাভ করে। আমরা ধরে নিব যে তিনি এক্স টাকার উপরে 5% লাভ করেন। এক্স টাকা বিনিয়োগ করে 5% লাভ করেন। তাহলে দেখো, তাহলে 4% লাভ করেন কত টাকার উপরে? সুতরাং তিনি 4% লাভ করেন, 4% লাভ করেন। তাহলে 5,600 থেকে এক্স মাইনাস করো, 5,600 মাইনাস এক্স টাকার উপরে, এক্স টাকার উপরে এত টাকার উপরে কি তিনি 4% লাভ করবেন। তাহলে এবার খেয়াল করো যে এত টাকার উপরে তিনি যদি 4% লাভ করেন তাহলে আমাদের কি বলে এটা, এই এবার দেখো এক্স টাকার উপরে 5% লাভ করেন, তাহলে এক বছরের টোটাল লাভ কত হবে এটা আমরা একটু বের করি। তিনি এক্স টাকার উপরে 5% লাভ করেন, তাহলে টোটাল মানে এক্স টাকার উপরে 5% লাভ করেন, তাহলে টোটাল কত টাকা লাভ করেন? 5% তো তিনি লাভ করেন মানে 100 টাকার উপরে। 5% লাভ মানে কি? 5% লাভ মানে 100 টাকার উপরে 5 টাকা লাভ। তাহলে এক্স টাকার উপরে কতটুকু লাভ করবেন? তাহলে 5% লাভ মানে 5% লাভ অর্থ হলো 100 টাকার উপরে 5 টাকা লাভ। 100 টাকার উপরে লাভ 5 টাকা। তাহলে তোমার তিনি এক্স টাকার উপরে কত লাভ করবেন? তাহলে 1 টাকার উপরে তিনি লাভ করবেন হচ্ছে 5/100 টাকা। সুতরাং এক্স টাকার উপরে তিনি লাভ করবেন, 5x/100 টাকা। তো এই হচ্ছে আমাদের এক্স টাকার উপরে লাভ বা 5% লাভ। অনুরূপভাবে 4% লাভ মানে কি? 4% লাভ মানে হচ্ছে 100 টাকার উপরে তিনি কত 4 টাকা লাভ করবেন। 4% লাভ মানে 100 টাকার উপরে লাভ 4 টাকা। ঠিক আছে, তো সুতরাং আমাদের কত 5,600 মাইনাস এক্স টাকার উপরে লাভ কত? 5,600 মাইনাস এক্স টাকার উপরে লাভ হবে 4 ইন্টু 5,600 মাইনাস x/100 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রশ্ন মতে 5% যত লাভ হবে 4% যত লাভ হবে এই টোটাল লাভটা হবে 256 টাকা সমান। 5% যত লাভ হবে আর 4% যত লাভ হবে এই টোটাল লাভ হবে হচ্ছে 256 টাকা সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x/100 প্লাস 4 ইন্টু 5x/100 ইজ ইকুয়ালস টু 256। এটা আমরা কই পেলাম? এটা আমাদের ওই যে শুরুতে 256 বলে দেওয়া আছে। ওকে, এবার দেখো আমরা এখানে x/20 পাবো
প্লাস কিংবা আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখান থেকে খুব ইজিলি লসাগু করতে পারবো, আমরা কাটাকাটি করবো না এখানে। খেয়াল করো এখানে আমরা যেহেতু লব দুইটাতেই 100 করে, তো আমরা এখানে খুব ইজিলি খুব সুন্দর করে লসাগু করবো। তো আমি এবার এখানে একটু লসাগু করি। যদি আমি এখানে লসাগু 100 হবে, উপরে থাকবে 5x প্লাস 4 দ্বারা যদি 5600 আমরা ইন্টু করি, তাহলে 4 ইন্টু 5600 সেটা কত হবে? একটু বড় বড় মান আসবে, বাট ম্যাথটা ইজি আর কি, ঠিক আছে। -4x ইজ ইকুয়ালস টু 256। এবার খেয়াল করো 5x থেকে 4x মাইনাস করলে আমরা x পাবো, তাহলে x প্লাস 224, তিনটা জিরো, আর এই 100টা এই পাশে যে কত হবে? 256, দুইটা জিরো। ওকে, তো আমি এখানে x ইকুয়াল টু পাবো 256 দুইটা জিরো মাইনাস 224 দুইটা জিরো, তাহলে এটা পাবো 3200 টাকা। তার মানে আমি বলছিলাম, আমি ধরে নিয়েছিলাম যে তিনি x টাকার উপরে 5% লাভ করেন। তো আমরা এখান থেকে x এর মান কত পেলাম? x এর মান পেলাম 3200। তার মানে তিনি 3200 টাকার উপরে 5% লাভ করেন। তো আমাদের এই রাইট আনসার হবে অ্যান্সার 3200 টাকা। তার মানে তিনি 3200 টাকার উপরে কত 5% লাভ করেন। ভাই বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এর একটা প্রবলেম, ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানেও যে একটা আমরা প্রবলেম দিচ্ছি সেটা হচ্ছে তোমার, এটাও আরেকটা মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সেটা হচ্ছে কি, একটি লঞ্চের যাত্রী সংখ্যা, টোটাল যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তা আমরা মনে করো যে আমাদের একটা লঞ্চ আছে, এই লঞ্চে একটা কেবিন আছে আর ডেক আছে, ঠিক আছে, অনেকগুলো কেবিন আছে, অনেকগুলো কেবিন আছে আর একটা ডেক আছে। ডেক তো একটা কমন জায়গা, আর এগুলো হচ্ছে তোমার কেবিন। তো টোটাল যাত্রী হচ্ছে 47 জন। তো আমাদের বলছে যে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় আর কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কত? 60 টাকা হবে। আমরা কি তাহলে ভাড়ার জিনিসগুলো ক্লিয়ার করি যে কোনটার ভাড়া কত? এখানে দেওয়া আছে ডেকের ভাড়া 30 টাকা, ডেকের ভাড়া 30 টাকা। সুতরাং কেবিনের ভাড়া কত হবে? কেবিনের ভাড়া হবে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে 2 × 30 ইজ ইকুয়াল টু 60 টাকা। ওকে, এবার আমাদের বলছে যে কেবিনের যাত্রী সংখ্যা বের করো। আমাদের টোটাল যাত্রী আছে 47, তাহলে আমি ধরে নিব যে ধরি কেবিনের যাত্রী সংখ্যা x, ধরি কেবিনের যাত্রী সংখ্যা x। সুতরাং ডেকের যাত্রী সংখ্যা কত হবে? ডেকের যাত্রী সংখ্যা হবে 47 - x। ওকে, তাহলে এবার প্রশ্ন মতে দেখো, কেবিনের x সংখ্যক যাত্রী হলে কেবিন থেকে টোটাল কতগুলা ভাড়া পাবো? 60 × x। আর ডেকে যদি 47 - x যাত্রী হয় তাহলে ডেক থেকে আমরা কত পাবো? 30 × 47 - x। ঠিক আছে, কেবিনে একজনের থেকে আমি যে ভাড়া নেই সেই ভাড়া সহ ইন্টু কেবিনের মোট যাত্রী প্লাস ডেকের ভাড়া ইন্টু ডেকের মোট যাত্রী ইকুয়াল টু, তো আমরা মোট ভাড়া প্রাপ্তি 1680 পাইছি। 1680 যে পাইছি এটা তো আমরা কেবিন এবং ডেক ওই দুই জায়গা থেকে তুলেই টোটাল 1680 পাইছি, তাই না? তাহলে আমরা এবারে এখন লিখবো যে প্রশ্ন মতে তাহলে কেবিনের যাত্রী হচ্ছে x জন, তাহলে x × 60 প্লাস ডেকের যাত্রী হচ্ছে 47 - x, তাহলে 47 × x, 47 - x × 30 ইজ ইকুয়াল টু কত? 1680। ওকে, তাহলে এখান থেকে পাবো 60x প্লাস 47 আর 30 যদি আমি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 1410 মাইনাস 30x ইজ ইকুয়ালস টু 1680। তাহলে এখান থেকে আমি 60x থেকে 30x মাইনাস করে 30x পাবো, আর 1680 থেকে এটা বিয়োগ করলে 210 পাবো। তাহলে এবার দেখো আমি যদি এখান থেকে x এর মান বের করতে চাই, x এর মান হবে 210 ডিভাইডেড বাই 30, 9। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 9 জন। আমাদের কয়জন? কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। আমাদের 9 জন হচ্ছে কেবিনে ভ্রমণ করতেছে। যদি আমাদের ডেকের যাত্রী সংখ্যা বের করতে বলতো আমরা 47 থেকে 9 মাইনাস করে দিতাম। ভাই বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রবলেমটা। এটা কিন্তু একদম ইজি একটা প্রবলেম, এমসিকিউ আসার মতোই প্রবলেম এটা। এমসিকিউ আসলে জাস্ট এই কথাগুলো লিখবে না, মেইন এই প্রশ্ন মতেটা লিখে x এর মানটা বের করে ফেলবা, ঠিক আছে? এরপর দেখো যে এবার আমরা পড়বো 5.2 এ যে ওই দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণ ছিল, ওই সমীকরণগুলো পড়বো। ওকে, কি বলছে এখানে? একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খেয়াল করো, এটা খুব ভালোভাবে খেয়াল করো। আমাদের কি বলছে, একটি আয়তাকার ঘরের মনে করো যে ক্ষেত্রফল আছে 192, তা আমি ধরে নিলাম কোন আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y। এখানে একটা সমস্যা আছে ভাই, সমস্যাটা হচ্ছে আমাদের যে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, কয় ঘাত? এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তার মানে এখানে আমাদের শুধুমাত্র এক্স এর মাধ্যমে সমাধান করা লাগবে। এখানে অয় বা অন্য কোনো মানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে আমাদের এখানে একটা চলক এক্স দ্বারাই সমাধান করা লাগবে। আমরা যদি অন্য কোনো চলক অয় নিয়ে আসি তাহলে এটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে এবং আমরা সমাধান করতে পারবো না অ্যাকর্ডিং টু 5.2। তাহলে
আমরা এই ওয়াইটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। তো একটা জিনিস আমরা একটা কাজ করি, আমাদের এখানে ক্ষেত্রফল কত, 192 বর্গ মিটার দেওয়া। তো 100 ক্ষেত্রফল যদি 192 বর্গ মিটার দেওয়া হয়, তাহলে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ কত কত 192 হবে। তো আমি দৈর্ঘ্যকে এক্স ধরবো, তাহলে প্রস্থ তখন কি হবে, দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ ইকুয়াল টু 192 ডিভাইডেড বাই এক্স হবে না, এটা কিন্তু আমাদের প্রস্থ হবে। যদি আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরি, তাহলে ধরি দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু 192 ডিভাইডেড, সরি, দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় তখন কিন্তু আমাদের প্রস্থটা কত হবে, 192 ডিভাইডেড বাই এক্স হবে। তাহলে সুতরাং প্রস্থ হবে 192 ডিভাইডেড বাই এক্স, এটা লিখতে হবে। এবার বলছে যে যদি আমরা দৈর্ঘ্য 4 মিটার কমাই এবং প্রস্থ 4 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে ক্ষেত্রফল 192 থাকে। অপরিবর্তিত থাকা মানে কি 192 থাকা। তাহলে প্রশ্ন মতে আমরা কি করছি, আমরা দৈর্ঘ্য 4 মিটার কমাইছি, দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, তাহলে x-4, আর প্রস্থ 4 মিটার বাড়াইলাম, তাহলে 192 ডিভাইডেড বাই এক্স প্লাস 4। এটা যদি করি তাহলে তো আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে 192 থাকে। ওকে, তো ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হয় না। এবার দেখো আমরা যদি এখান থেকে x-4 ইন্টু 192 প্লাস লসাগু করি, তাহলে এখানে 4x আসবে, আর নিচে একটা x আসবে, ইজ ইকুয়ালস টু 192 হবে। ঠিক আছে, তো এবার আমাদের বাম পাশে আসে x-4 ইন্টু 192 প্লাস 4x ইজ ইকুয়ালস টু 192x। এবার আমরা যদি এখান থেকে একটু ইন্টু করি, x-4 ইন্টু 192, তাহলে x আর 192 গুণ করলে 192x, x আর 4x গুণ করলে 4x স্কোয়ার, 192 সাথে যদি আমরা 4 গুণন করি, তাহলে 192 গুণন 4 767 হবে, 768 মাইনাস 768, আর মাইনাস 4 এর সাথে যদি 4x ইন্টু করি, তাহলে মাইনাস 16x ইকুয়াল টু কত হবে, 192x হবে। এবার দেখো উভয় পক্ষ থেকে 192x কাটাকাটি যায়, ঠিক আছে, উভয় পক্ষ থেকে আমরা খুব ইজিলি 192x কাটাকাটি করতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা থাকে সেটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 768 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে তুমি 4 দ্বারা যদি ডিভাইড করো পুরো সমীকরণটাকে, x স্কোয়ার মাইনাস 4x আর -192 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা তো এইটার জানি না, আমরা এই সমীকরণটার মিডল টার্ম কি খুব সহজে করতে পারবো, করতে কিন্তু পারবো না। তো কিন্তু মানে এটা আমি জানি যে 16 আর 12 গুণন করলে 192 হয়। তো তোমরা যদি মিডল টার্মটা না করতে পারো, তোমরা ক্যালকুলেটর ইউজ করে এক্স এর ভ্যালু ডিরেক্ট বসাইতে পারবা, অসুবিধা নাই। তো আমি জানি 16 আর 12তে মিডল টার্ম হচ্ছে তোমার কত হয়, এই 192 হয়, তাহলে x স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 এটা লেখা যাবে। ঠিক আছে, তো আমি যদি এবার x কমন নিই, এখান থেকে x কমন নিলে x মাইনাস 16 আর প্লাস 12 কমন নিলে হবে x মাইনাস 16। তো আমাদের এখান থেকে x এর একটা ভ্যালু আসবে 16 এবং x এর আর একটা ভ্যালু আসবে -12। তো আমাদের এখান থেকে যেহেতু দৈর্ঘ্য যেহেতু কখনো ঋণাত্মক হইতে পারে না, তাহলে আমরা x এর অ্যাকসেপ্টেবল মান হবে, ধনাত্মক মানটা সেটা হবে 16। তার মানে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 16 মিটার এবং প্রস্থ কত হবে, প্রস্থ হবে 192 ডিভাইডেড বাই এক্স, 192 ডিভাইডেড বাই 16, মানে তোমার হবে হচ্ছে 12 মিটার। তো আমাদের অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। তো আশা করি বুঝতে পারছো, এই প্রবলেমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আর কি, গ নাম্বার প্রবলেমের জন্য, গ নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমাদের ক নাম্বারে সিম্পল একটা সমীকরণ সমাধান করতে দিল, খ নাম্বারে 5.1 থেকে একটা ম্যাথ দিল, আর গ নাম্বারে হচ্ছে এই ম্যাথটা দিল। সো এটা কিন্তু দিতেই পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা এরকম টাইপের প্রবলেম একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর এখানে যা আছে এগুলো মোটামুটি কম বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে দেখো আমাদের কি বলছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, তো আমি ধরে নেই যে ধরি মোট ছাত্রছাত্রী এক্স, মোট ছাত্র ছাত্রী সংখ্যা এক্স জন। এই সমীকরণ টাইপ সমাধানগুলোকে আমাদের যে অজানা রাশিটা বের করতে বলবো এটাকে এক্স ধরবা। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলছে, আমি ছাত্রছাত্রীর সংখ্যাকে এক্স ধরছি। তাহলে দেখো কি বলছে যে ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেয়। তাহলে আমি ধরে নিলাম যে মোট ছাত্রছাত্রী পড়ে এক্স জন, তাহলে তার একজন কত টাকা চাঁদা দিবে, এক্স প্লাস 30 পয়সা, এক্স প্লাস 30 পয়সা। তাহলে একজন শিক্ষার্থী চাঁদা দিবে, একজন শিক্ষার্থী চাঁদা দিবে। দেখো যতজন পড়ে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা। যদি কোনো একটা ক্লাসে 100 জন পড়ে তাহলে 100 পয়সা প্লাস 30 পয়সা, 90 জন পড়লে 90 পয়সা প্লাস 30 পয়সা, এক্স জন পড়লে এক্স পয়সা প্লাস 30 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একজন শিক্ষার্থী চাঁদা দেয়। তাহলে একজন শিক্ষার্থী
একজন শিক্ষার্থী চাঁদা দেয় x প্লাস 30 পয়সা 30 পয়সা। তাহলে দেখো, তাহলে মোট চাঁদা কত হবে? তাহলে মোট শিক্ষার্থীর চাঁদা দেয়, দেখো তাহলে মোট শিক্ষার্থী একজন, প্রত্যেকে দেয় x প্লাস 30 পয়সা, তাহলে মোট চাঁদা হবে x ইন্টু x প্লাস 30 পয়সা। ওকে, এবার দেখো আমাদের বলছে যে প্রশ্ন মতে বলছে মোট চাঁদা ওঠে 70 টাকা। মোট চাঁদা কত ওঠে? 70 টাকা। তাহলে প্রশ্ন মতে মোট চাঁদা x ইন্টু x প্লাস 30, এটা কিন্তু পয়সাতে, আর এটা কিন্তু টাকাতে, তো এই জন্য আমরা টাকাকে 100 দ্বারা গুণ করে পয়সাতে কনভার্ট করব, কারণ মোট শিক্ষার্থী চাঁদা দেয় x ইন্টু x প্লাস 30, এটা কিন্তু আমরা পয়সাতে বের করছি। ঠিক আছে, তো এবার খেয়াল করো, তাহলে আমাদের কত হবে? x স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000 ইজ ইকুয়ালস টু হবে 0। ওকে, তো এইবার এই প্রবলেমটার মিডল টার্ম কত হইতে পারে? এই প্রবলেমটার মিডল টার্ম হইতে পারে হচ্ছে আচ্ছা, আমার এত কষ্ট করার কোনো ইচ্ছা নেই, আমি ক্যালকুলেটর ইউজ করব। ঠিক আছে, তো ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে 130 আর মাইনাস 7000, তো এটা হবে হচ্ছে তোমার, একটা হবে -100, একটা হবে 70। তো আমার দেখো এই কোশ্চেনটার মিডল টার্ম কিন্তু হইতে পারে x ইকুয়াল টু হবে 70 আর একটা হবে আমাদের -100। তো দেখো শিক্ষার্থীর সংখ্যা তো কখনো ঋণাত্মক হইতে পারে না, তার মানে x এর গ্রহণযোগ্য মান হচ্ছে 70 জন। ওই ক্লাসে আমাদের 70 জন শিক্ষার্থী আছে। বুঝতে পারছো ভাই? আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিভাবে করলাম। তো এরপরে দেখো যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তা আমি ধরে নিলাম যে লব হচ্ছে x, তাহলে হর কি হবে? x প্লাস 4। এবার বলছে যে আমরা যদি ভগ্নাংশটাকে বর্গ করি তাহলে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। তাহলে দেখো ভগ্নাংশটাকে বর্গ করলে কি হচ্ছে? x স্কোয়ার ডিভাইডেড বাই কি x প্লাস 4 হচ্ছে না? x প্লাস 4 হোল স্কোয়ার হচ্ছে। তো এইখানে বলছে লব হচ্ছে x স্কোয়ার, তাহলে হর তখন কত হবে? x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 40 হবে না? আমাদের কিন্তু এই সম্পর্কটা হবে যদি যদি তোমার কি বলে, মানে লব আমাদের বলছে কত, মানে আমি তোমাদের জিনিসটা আরো বুঝাই এখানে, মানে তোমরা ক্লিয়ার হও নাই। প্রশ্ন মতে আমাদের ভগ্নাংশটা কি? হর বলছে তোমার লব অপেক্ষা 4 বেশি, তাহলে ভগ্নাংশটা হবে x ডিভাইডেড বাই x প্লাস 4, এটা হবে ভগ্নাংশ। এবার ভগ্নাংশকে যদি বর্গ করি তাহলে কি হবে? x ডিভাইডেড বাই x প্লাস 4 হোল স্কোয়ার, মানে x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 4 হোল স্কোয়ার, x প্লাস 4 হোল স্কোয়ার। এবার বলছে ভগ্নাংশটাকে বর্গ করলে আমরা যে ভগ্নাংশ আরেকটা পাবো তার হর হবে লব অপেক্ষা 40 বেশি, তার হর কত হবে? লব অপেক্ষা 40 বেশি। তো ভগ্নাংশটাকে বর্গ করলে আমরা লব পাই এক্স স্কোয়ার, তাহলে হর কত হওয়া লাগবে? হর কত? এক্স স্কোয়ার প্লাস 40 হওয়া লাগবে প্রশ্ন মতে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো ভগ্নাংশকে যদি বর্গ করি প্রশ্ন মতে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 4, এই প্রদত্ত ভগ্নাংশ বর্গ করলে আমরা যে নতুন ভগ্নাংশটা পাবো সেটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 40। ওকে, তো এবার দেখো আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 40 পাবো। এবার আমি তোমাদের শুরুতে বলছিলাম যে যদি আমাদের থাকে, যদি আমাদের উভয় হরে যদি তোমার থাকে, মানে হরে যদি এক্স স্কোয়ার থাকে বা লবে যদি এক্স স্কোয়ার থাকে, সেই এক্স স্কোয়ারকে আমরা কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে, তো আমরা দেখো এই প্রবলেমটাতে কিন্তু আমরা এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারবো। কেন এই প্রবলেমটাতে এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারবো? এই প্রবলেমটাতে যদি আমরা এক্স স্কোয়ার কাটাকাটি না করি তাহলে এক্স এর ভ্যালু 0 পাবো, এক্স এর একটা ভ্যালু 0 পাবো। তো কোনো একটা ভগ্নাংশে তুমি যদি লবে যদি এক্স এর ভ্যালু 0 বসাও তাহলে কিন্তু সেটা 0 হয়ে যাবে। লবে এক্স এর ভ্যালু 0 বসালে ভগ্নাংশটা কিন্তু 0 হয়ে যাবে, 0 কিন্তু কোনো ভগ্নাংশ হয় না। সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার এক্ষেত্রে কাটাকাটি করে দিতে পারি। ওকে, তো তাহলে এখানে আমাদের আসবে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 40। এবার আমরা আর গুণ করি, আর গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 40 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। ওকে, তাহলে এক্স স্কোয়ার কাটা, তাহলে আমাদের কি আসে? 8x প্লাস 16 ইজ ইকুয়ালস টু 40, এন্ড আমি এখান থেকে x ইকুয়াল টু পাবো তোমার 24 ডিভাইডেড বাই 8, মানে x এর ভ্যালু পাবো 3। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে আমাদের ভগ্নাংশটা কত হবে? তাহলে আমাদের ভগ্নাংশ হচ্ছে x ডিভাইডেড বাই x প্লাস 4, x এর মান 3 হলে এই ভগ্নাংশটা হবে 3 ডিভাইডেড বাই 7। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন গ। বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এই ম্যাথটা। এরপরে বলছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এক কাজ করি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই আগে। এটা তোমাদের স্টেটমেন্ট, ডিরেক্ট স্টেটমেন্ট যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2, 3, 4, 5, এই 4টা সংখ্যাকে আপনাকে গুণ করি। তাহলে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 ইন্টু 4 ইন্টু 5, এটা করলে কত হচ্ছে? 3 দুগুণা 6, 4 6 24, এবং 4 6 24, 24 এর সাথে 5 গুণ করলে 120।
তো দেখো এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। দেখো 120-এর আশেপাশে আছে হচ্ছে 121, কত আছে 121। তো আমরা এর সাথে যদি 1 যোগ করি তাহলে এই যোগফলটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তুমি যদি রুট করো তাহলে তুমি 11 পাবা। তাছাড়া এরকম একটা হায়ার ম্যাথে এরকম একটা স্টেটমেন্ট ছিল যে চারটি ক্রমিক স্বাভাবিক গুণফলের সাথে, হায়ার ম্যাথে না, চ্যাপ্টার 1-এ, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 1-এ, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ক। ওকে, এটা একদম মুখস্থ করবো, আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখালাম একটা। তো মোটামুটি আজকে এই আমাদের চ্যাপ্টার 5-এর, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 5-এর মাস্টার ক্লাসের মোটামুটি এই জিনিসপত্র ছিল। তোমরা চাইলে উদ্ভাসের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এখানে যুক্ত হয়ে যেতে পারো। এবং মোটামুটি আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো আমি তোমাদের যেসব জিনিসপত্র পড়াইলাম 5.1, 5.2 এবং এমসিকিউ, আশা করি তোমাদের এই জিনিসপত্রগুলোই তোমরা যদি বেশি বেশি করে বই থেকে প্র্যাকটিস করো আর এখান থেকে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তারপরেও যেহেতু আমাদের হচ্ছে এই সবগুলো একবার করে বলে গেছি, তোমাদের কারো যদি কোনো একবার বোঝার, একবার শোনার পরে না বুঝতে পারো, ভিডিওটা একটু বারবার দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা। অ্যান্ড তোমার এই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা মানে বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে দেখবে যে পরীক্ষার হলে খুব দ্রুত ক্যাচ করতে পারবা। কারণ ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্নগুলো তোমার কখনো হচ্ছে ডিরেক্ট বই থেকে হুবহু তুলে দিবে না, ঠিক আছে? তো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে একটু ঘুরে ফিরে দিলে বুঝতে পারো। অ্যান্ড প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা। সবার জন্য শুভকামনা, দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।